রুম ডেটে যাওয়ার মতো কুপ্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না ফারিস? তুমি আমাকে এতই সস্তা মনে করো? রাগে গজগজ করে রোদের তাপে উত্তপ্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সদ্য 19-এ পা দেওয়া রমণী। খুব ঢিলেঢালা জামা পরিহিত মেয়েটির চোখ মুখে ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে। কাঁধের একপাশে থাকা ঝুলন্ত ট্রেড ব্যাগ এক হাতে সামলে সে কপালের ঘাম মুছল। এরপর কর্কশ গলায় আবারও গর্জে উঠল। স্পিক আপ ফারিস। তাহলে এই ছিল তোমার মনে? তোমার লজ্জা করলো না? ছি, তুমি তবে পুরুষের পরিচয়টা দিয়েই দিলে। ওয়াও, গ্রেট! কলের অপর প্রান্তে থাকা ধপধপে সাদা চেহারার অধিকারী সদ্য তরুণ বয়সী যুবকটি সাফাই গাইতে গাইতে বলে উঠল, কথাটা শোন ঈশা, আমি তো জাস্ট। কোনো কিছু শোনার প্রয়োজন মনে করল না ঈশা। রাগে দুঃখে কষ্টে তার চোখের কোণে অশ্রুকণা দেখা দিল। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কোনো কিছু বলার প্রয়োজন নেই ফারিস। ইউ নো হোয়াট, ইটস টোটালি মাই ফল্ট টু চুজ ইউ। আমি এই মুহূর্তে আমাদের সম্পর্ক এখানেই শেষ করছি। ব্রেকআপ। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বলেই থপ করে কলটা কেটে দিল ঈশা। নিজের উপর বারবার ধিক্কার জানালো সে। মেয়েটা কখনো ভাবতেও পারেনি 6 মাস যাবৎ এত সুন্দর একটা সম্পর্কের পর ফারিস এভাবে নিজের রূপ প্রদর্শন করবে। জীবনের 19 বছরে ঈশা কখনো কোনো সম্পর্কে জড়ায়নি। তবে ভার্সিটিতে ওঠার পর প্রায় সবার মতোই তার মনে হাজারো প্রজাপতি উঠতে শুরু করেছিল। তাই মনের ভালো লাগা থেকেই নিজের ভার্সিটির সিনিয়র ফারিসের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল সে। প্রথম প্রথম সব ঠিকঠাক গেলেও আজ ঈশার মনে হলো সে অনেক বড় ভুল করেছে। দুঃখে চোখের পানি উল্টে হাতে মুছল ঈশা। এরপর স্বাভাবিক মুখশ্রী করে দপদপ করে হাঁটতে শুরু করলো। ঢাকা শহরের বায়ার বরাবরই কোলাহলপূর্ণ। এই কোলাহলের মাঝেও কেউ কেউ একা থাকে, একদম নিঃশব্দে। তাদের মনের ভেতরটা বাইরে থেকে বোঝা যায় না। ঈশাও ঠিক তেমন একজন। চোখের পানি শুকিয়েছে কিন্তু মনটা এখনও হাঁপাচ্ছে। কাঁধের ট্রেড ব্যাগের ফিতা টানছে আঙুলে আঙুলে। তার দিকভ্রান্ত চোখ একবার ডান দিকে তাকাচ্ছে আবার বাম দিকে। কিন্তু রাস্তা পার হওয়ার আগে তার মাথা এখনও ঘুরছে ফারিসের বলা কথাগুলোয়। রুমডেট শব্দটা এখনও কানে গুনগুন করছে বিষাক্ত পতঙ্গের মতো। মানসিক চাপের মধ্যে থাকা ঈশা খেয়ালই করলো না ডান দিকের থেকে একটা কালো এসইউভি গাড়ি একদম স্পিড ব্রেকার পেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। ঈশা নিজের মতো করে হাঁটতে থাকলেও আর যখনই সে রাস্তা পার হতে যাবে ঠিক তখনই ঘটল অঘটন। এগিয়ে আসা গাড়িটা হঠাৎ রাস্তার মাঝে ঈশাকে খেয়াল করে তৎক্ষণাৎ দক্ষ হাতে ব্রেক চাপল। কিন্তু ততক্ষণে গাড়ি এগিয়ে এসেছে অনেকখানি। ফলস্বরূপ গাড়ির সামনের দিকে সামান্য ধাক্কা খেয়ে ঈশার শরীরটা ঝাঁকি খেল। তারপর দপ করে রাস্তায় পড়ে গেল সে। হাতে থাকা ফোনটা ছিটকে পড়ল পিচ ঢালা রাস্তায়। আঘাত পেয়ে সামান্য চিৎকার দিয়ে উঠল ঈশা। কুনোয়ের দিকটা খানিকটা রক্ত ঝরছে, পায়ের গোড়ালিতেও হয়তো একটু লেগেছে, আর এক পাশে পড়ে থাকা তার ফোনের স্ক্রিনটাও চোরমার। মেয়েটার চিৎকারে চারপাশের মানুষ জড়ো হতে শুরু করলো। ঈশার সেসবে খেয়াল নেই। সে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত। আজকের দিনটাই খারাপ। কিছুক্ষণের মধ্যে গাড়ির দরজা খুলে কোলাহলের মাঝে এক চিলতে নীরবতা নামলেও সেই পুরুষটি, ফিটফাট পুরুষটির গায়ের রং শ্যামলা, তবে খারাপ নয়। কথায় আছে পুরুষের বেশি ফর্সা হতে নেই, শ্যাম সুন্দর হলেই বেশি আকর্ষণ লাগে। গাড়ি থেকে নেমে আসা পুরুষটিও ঠিক তেমনই শ্যাম সুন্দর। গায়ের গড়ন সুঠাম, ছিমছাম, উচ্চতার প্রায় 6 ফুট, সাদা শার্টের উপর কালো কোট আর হাতে একটা সিলভার ঘড়ি। চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখ জোড়া কুচকুচে কালো, গভীর এবং গম্ভীর। পুরুষটি ধীরে ধীরে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা চোখ বুজে থাকায় বুঝতে পারল না, তবে রোদের আলো হারিয়ে যাওয়ায় চোখ খুলে মাথা উঁচু করে তাকালো উপরে, সূর্যকে আড়াল করে শটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। লোকটার ছায়া পড়ায় ঈশা এখনও সূর্যকে অনুভব করতে পারছে না। লোকটার চোখে সরু হয়ে এসেছে ঈশাকে দেখে। মেয়েটা ভ্রু কুচকে তাকিয়ে নিজে নিজে উঠল। চারপাশের মানুষেরাও নিজেদের মধ্যে ফিসফাস করে প্রস্থান নিল। বড়সড় দুর্ঘটনা ঘটেনি, এটাই অনেক। আগন্তুক পুরুষটি একবার গম্ভীর কণ্ঠে শুধালো, আর ইউ ওকে? বেশি ব্যথা পেয়েছেন? আরেকটি সতর্কভাবে রাস্তাঘাটে চলাচল করা উচিত। ঈশার এমনিতেই মেজাজ খারাপ, ফারিসের সাথে ঝগড়া, তীব্র গরম, তার উপরে ভাবে রাস্তায় পড়ে যাওয়া, সব কিছু মিলিয়ে মাথাও ঠিক নেই। সে চুল ঠিক করে শক্ত কণ্ঠে বলল,
ঠিক আছে আমি, তবে আমার মনে হয় আপনারও একটু চোখ খুলে গাড়ি চালানো উচিত ছিল। লোকটির কুচকানো ভ্রুজোড়া আরেকটু কুচকে গেল। খানিকক্ষণ সময় চুপ করে থেকে তার চোখ জোড়া ঘুরে এলো ঈশার কুনুই ও পা থেকে আহত হয়েছে বুঝতে পারল সে, তাই ভদ্রতার খাতিরে বলল, মনে হচ্ছে আপনি আহত হয়েছেন, ডক্টর কাছে যেতে হবে, চাইলে আসুন আমার সাথে। ঈশা আহত চোখে ভেঙে যাওয়া ফোনটার দিকে তাকালো। রাস্তার এক পাশে অবহেলায় পড়ে আছে। অনেক শখ করে টাকা জমিয়ে কেনা ফোনটার আফসোস করলো সে। এরপর আতকে উঠে মাথা দুদিকে নাড়িয়ে বলল, নো থ্যাঙ্কস, কোনো প্রয়োজন নেই। বলেই ধীর পায়ে জায়গা থেকে প্রস্থান নিল ঈশা। খানিক খোঁড়াতে খোঁড়াতেই ফুটপাতে উঠে পড়ল। এরপর ধীরে সুস্থে চলে গেল। গাড়ির সামনে থাকা লোকটি কিছুক্ষণ সরু চোখে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি বলতে তারও কোনো ইচ্ছে ছিল না মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, শুধুমাত্র মানবিকতার খাতিরেই কথাটি বলেছিল সে। রাস্তার এক পাশে ঈশার ভাঙা ফোনটা দেখেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না লোকটার মুখে। এমনিতেই এয়ারপোর্টে খানিকক্ষণ আগে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে মেজাজ খারাপ হয়েছে তার। এর ওপর এভাবে একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্ট করে মেজাজ পুরো বিগড়ে গেল পুরুষটির। কিছুক্ষণ কোমরে দুহাত রেখে নিজেকে ধাতস্থ করে আবারও গাড়িতে উঠে পড়ল। মাথা থেকে সব কিছু ঝেড়ে ফেলে দ্রুত গাড়ি নিয়ে নিজের উদ্দেশ্যে রওনা দিল সে। দরজা খোলার সাথে সাথে বিধ্বস্ত ঈশাকে দেখে বিকট চিৎকার দিয়ে উঠল লিলি। দুহাতে কান চেপে বিরক্ত চোখ নিয়ে তাকালো ঈশা। কণ্ঠে তিক্ততা নিয়ে বলে উঠল, লিলির বাচ্চা, ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? বলেই ভিতরে ঢুকে গেল সে। ভেতরে ঢুকে গেল সে। লিলি দরজা লাগিয়ে পেছনে আসতে আসতে মুখে ভয়ার্ত ছাপ নিয়ে হাঁ হয়ে বসলো। তোকে এমন দেখাচ্ছে কেন দোস্ত? ম্যারাথনে দৌড়ে এলি নাকি কুস্তি করে এসেছিস? রাস্তায় উষ্টা খেয়ে পড়িস নেই তো? ঈশা কোনো মতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ল। কাঁধের ব্যাগটাও ছুঁড়ে মারল অদূরে। বুক ভরে শ্বাস ছেড়ে মুখ কুঁচকে বলল, ফালতু কথা বলিস না তো। গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, ফোনটাও ভেঙে গেছে জানিস? মেজাজটা যে কি পরিমাণ খারাপ হচ্ছে তার উপর। বলতে বলতেই থেমে গেল ঈশা। ফারিসের কথাটা চেপে যাওয়ার চেষ্টা করলো। এমনিতেই লিলি এর আগে অনেকবারই এ বিষয়ে সতর্ক করেছিল ময়ূরীকে, অথচ ঈশা তো আবেগের জোরেই ভেসে বেড়াচ্ছিল। এটা তারই দোষ। এখন কিছু বলা মানে নিজের পায়ে কুড়াল না মেরে কুড়ালের উপরেই নিজের পা বসানো। বান্ধবী হাতে পায়ের অবস্থা দেখে দেরি করেনি লিলি। তৎক্ষণাৎ ফ্রিজ থেকে একটা বাটিতে কয়েকটা বরফ নিয়ে হাজির হলো ঈশার সামনে। মেঝেতে বসতে চাইলে ঈশা তাকে বিছানার উপরে বসতে বলল। এরপর পা উপরে উঠিয়ে হাতা ভাঁজ করলে লিলি হাতে পায়ে ভেজা তুলি দিয়ে শুকিয়ে যাওয়া রক্ত মুছিয়ে দিয়ে বরফ দিল। এই ভর দুপুরে মেয়েটার এই অবস্থা হবে আশা করেনি লিলি। খাওয়া দাওয়ায় পূর্ব চুকিয়ে দুই বান্ধবী বিছানায় ঘুমের প্রস্তুতি নিলে ঈশা উসখুস করতে থাকে। ফারিসের বিষয়টা লিলিকে না বলা পর্যন্ত বাথরুম হবে না তার। একমাত্র বান্ধবীটার সাথে সেই কলেজ লাইফ থেকে একসাথে এই হোস্টেলে আছে। ভালো খারাপ যাই হোক না কেন সবই তারা একে অপরকে বলে, তাই নিজের মান সম্মানের ভয় ঠেলে ঈশা সব খুলে লিলিকে বলার সিদ্ধান্ত নিল। নামকরা বিজনেসম্যান প্রবাসী জাহাঙ্গীর আহমেদের একমাত্র ছেলে ফারহান আহমেদ প্রায় 3 বছর পর আজই দেশে পা রেখেছে। সুখবরটা পাওয়ার সাথে সাথে ফারহানের বন্ধুমহল কোনো রকম আগাম বার্তা ছাড়াই হাজির হয়েছে ফারহানের ফ্ল্যাটে। ফারহান এইমাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে ঢুকেই বিছানায় এক সারিতে 5 জন সমবয়সী ছেলেকে বসে থাকতে দেখে মুখে খানিক হাসি ফুটে উঠল তার। বিছানায় বসে থাকা ছেলেগুলোও ফারহানকে দেখে বাঁকা হাসলো। এরপর একে একে বলতে শুরু করলো, हाय फरहान, आई एम फाइन, डीजे फाइन, नाम तो सुना ही होगा। হ্যালো হ্যান্ডসাম, আমি হলাম রায়হান, তোর ন্যাংটা গালের বন্ধু। মনে আছে তো? আর না দেখলে ন্যাংটা হয়ে এখনই দেখাই নিব। কি বে ফারহান, কাহিনী কি? এসে কেন গোসল করলা বন্ধু? দেশে পা রেখে কি আকাম কোকাম সারে ফেলছ? কাহিনী কও। আমাকে ভুলে গেছিস নাকি? না, আমি হলাম তোর একমাত্র জিগরির দোস্ত রাহুল। মাঝে মাঝে করি মস্ত বড় ভুল। ইয়ে মানে আমি আদিত্য, আমাকে তো ভুলবি না জানি। তোর প্যান্টে যে মরিচের গুঁড়া দিছিলাম, রিমেম্বার? না মনে থাকলে এবার লবণের ডিব্বা প্যান্টের ভিতর দিমু। শেষের জন একটু ভাব নিয়ে বলল, শালা আমি তোর বেস্ট ফ্রেন্ড অরণ্য, যদিও তুই মনে করিস না।
নিজের পরিচয় নাই দিলাম। যাই হোক, দেশে আসিস কেন হারামি? পাঁচজন নিজের মতো পরিচয় দেওয়া শেষ করলে ফারহান সময় নিল না, রীতিমতো দৌড়ে গিয়ে দুহাতে জড়িয়ে ধরলো প্রাণের বন্ধুগুলোকে। ওরাও মুখ ফুঁড়ে হেসে ফারহানকে আগলে ধরলো। আজ কতদিন পর ফারহান ফিরে এসেছে তাদের মাঝে, এর থেকে খুশির কী বা হতে পারে? ফারহান এবার সবার দিকে তাকিয়ে অরণ্যের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, সবার কি অবস্থা গাইস? আর তোরা আমার ফ্ল্যাটে ঢুকলি কি করে? রাহুল নিজের কলার ঝাঁকিয়ে বলল, কি যে বলো বন্ধু, তোমার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তো আমরা আগে বানিয়ে রেখেছিলাম, না হলে তোর এই ব্যাচেলর ঘরটা কে দেখে রাখতো? আর তাছাড়া 1 বছর আগে তোর হিটলার বাপ তো চাবি আমাদের পাঠিয়েছিল, যাতে মাসে মাসে লোক পাঠিয়ে ঘরগুলো পরিষ্কার করে রাখতে পারি। যতই হোক, আঙ্কেলের একমাত্র ছেলে দেশে এসে এই ফ্ল্যাটেই তো থাকবে। ফারহান মাথা নিচু করে হেসে বলল। তোদের সবাইকে অনেক মিস করেছে। ওরাও হেসে একসাথে বলল। আমরাও মিস করেছি দোস্ত। ফারহান এবার তোয়ালে শুকাতে দিয়ে বলল, ভালো করলি এসে, অনেক কথা জমে আছে। আয় একসাথে নাস্তা করে। আরণ্য একবার মেকি অভিমানী স্বরে বলে উঠল, থাক থাক, অত ফর্মালিটি দেখাতে হবে না। তুই তো একটা বেইমান, স্বার্থপর। সে যে দেশ ছেড়ে গেলি, একবারও খোঁজে নিয়েছিলি? আমাদের একটা বারও তো কল করে 2 মিনিটের বেশি কথা বলিসনি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমরা কতটা মিস করেছি তোকে? তুই তো শালা বিদেশে এনজয় করছিস, আর এখন নাস্তা খাইতে ডাকছোস। ভালোই ফর্মালিটি শিখেছিস ভাই। বদলে গেলি ফারহান, বদলে গেলি। বাকিরাও সহমত হয়ে রাগ দেখালো। ওদের রাগ দেখে ফিক করে হাসলো ফারহান, এরপর হেসে বলল, রাগ করিস না রে ভাই, দেখ কান ধরে মাফ চাচ্ছে। এই বলে ফারহান সত্যি সত্যি দুহাত কানে দিয়ে একটা মজার মুখ করে দাঁড়িয়ে রইল। সবাই তখন হেসে কুটি কুটি। আদিত্য তো পাশ থেকে অরণ্যর ঘাড় ধরে বলেই উঠল, ভাই ভাই, এই পোজে একটা ছবি তোল, ক্যাপশন দেব, বিদেশ ফেরত পাপি পাওলারে মাপ করলো, পাস মাস্কেটিয়ার। রাহুল আবার মজা করে বলল, কিন্তু বন্ধু, কাহিনী তো অনেক দূর আগাইছে, তুমি মাফ চাইলেও তো হবে না ভাই। প্রায় 3 বছর ধরে যে দাগ বসে গেছে হৃদয়ে, সেটা মোছাতে হলে কাচি খাওয়াইতে হবে, বুঝছস? রায়ান সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলে, একদম, সঙ্গে মাস্ট ফালুদা আর বিরিয়ানি। পরবর্তী সাইলেন্ট ট্রিট না হলে তো মাফই নেই। কথা ক্লিয়ার? অরণ্য একটু মেকি লজ্জা পেয়ে বলল, দোস্ত, তুই চাইলে আমারে এটা ভাবি গিফট করেও মাপ চাইতে পারিস, আমি মাইন্ড করব না। সবাই এ কথাই হেসে উঠল, কারণ এই 28 বছরের ফারহান জীবনে যে কোনো মেয়ের আগমন এখন পর্যন্ত হয়নি সেটা তারাও জানে, আর ভবিষ্যতে আদৌ হবে কিনা এই নিয়ে তো ফারহানের বাবাও চিন্তিত। ফাহিম একটা ভঙ্গিমায় গলা খাকারি দিয়ে বলল, একটা ছোট কনসার্ট চাই, ফারহান গাইবে, আমরা গলা মেলাবো। সিটি রোমান্থনের সন্ধ্যায় হবে আজ। কতদিন ফারহানের গান শুনি না ভাই। ফারহান এবার অরণ্যের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আচ্ছা অরণ্য, সত্যি কি এতটা বদলে গেছে? তোরা কি সত্যি ভেবেছিলে আমি তোদের ভুলে গেছে? এয়ারপোর্টে নামার সাথে সাথেই তোদের সাথে দেখা করবো বলে ঠিক করে রেখেছে, আর তোরা মনে করেছিস আমি তোদেরকে ভুলে গিয়েছে? রিডিকুলাস ব্রো। অরণ্য একটু চুপচাপ করে রইল, তারপর ধীরে বলল, মনে করেছিলাম, কিন্তু এখন তোকে দেখে বুঝেছি তুই সে আগের ফারানি আছিস, শুধু একটু দূরে ছিলি, মন থেকে না। ফারহান এবার হাত বাড়িয়ে বলল, তাহলে আয়, এই হারামজাদা ফারহানকে আবার গ্রহণ কর। সবাই একসাথে হেসে উঠে ওকে জড়িয়ে ধরল। ঘরে তখন হাসি, কোলাহল আর বন্ধুত্বের গন্ধে ভরে উঠেছে। রাহুল বলল, চল এবার নাস্তা খাই, তারপর রিহার্সাল করবি ক্ষমা চাওয়ার গান রেকর্ড করার জন্য। ফারহান হেসে বলল, এই হচ্ছে আমার গ্যাং, একদমও দূরে থাকলে মনটাই শুকিয়ে যায়। এবার তো পুরো কেস উল্টে দিব। অরণ্য হঠাৎ গুরুতর কণ্ঠে বলল, এ ভাই, ভালো কথা। তোর বাপ নাকি তোরে কোন একটা ভার্সিটিতে প্রফেসর পদে জয়েন করাই দিয়েছে, কাহিনী সত্য নাকি? ফারহান মুখে গম্ভীর করে মাথা নেড়ে বলল, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, তবে স্টুডেন্টদের ক্লাসও করাতে হবে, ইংলিশ ডিপার্টমেন্ট। ফাহিম ভ্রু কুচকে বলল, কিন্তু হঠাৎ তুই ভার্সিটিতে প্রফেসর হিসাবে, মানে তোর কি প্রিপারেশন ছিল? কখন কি করলি ভাই?
তুই না কানাডাতে বিজনেসে হাত দিচ্ছিলি, আবার ভার্সিটি ঘটনাটা মিলল না। ফারহান কিছুটা দুর্বল কণ্ঠে বলল, পরে সব বলবো, আপাতত এটুকু জেনে রাখ, কাল থেকেই আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। কালই জয়েন করব। আর আপাতত দেশ ছেড়ে কোথাও যাচ্ছে না, কাজ না হওয়া পর্যন্ত দেশে আছে। বিজনেসের বিষয়টাও ভাবে দেখবে। নাও আই এম টোটালি ফ্রি ফ্রম দিস। সবাই একসাথে নাস্তা খেতে বসে গেল। ফারহান দেশে এসে খাবারের ব্যবস্থা করতে অপরাগ, আর এটা স্বাভাবিক। তাই অরণ্য আর রাহুল আগে থেকেই কিছু খাবার অর্ডার করে আনিয়ে রেখেছিল। সেগুলোই খুব মজা করে 6 জন মিলে জমিয়ে খেলো। আর অরণ্য ফারহানের হঠাৎ দেশে ফেরা নিয়ে একটু বেশি চিন্তিত। সবাই যখন পরবর্তী সময়গুলো একসাথে কাটানোর অসাধারণ প্ল্যানিং করছে, তখনই অরণ্য ফারহানকে আলাদা করে ব্যালকনিতে নিয়ে এলো। সত্যি করে বল তো ফারহান, ভার্সিটির কাহিনীটা কি? তুই হুট করে এভাবে ভার্সিটির প্রফেসর, এটা কিভাবে সম্ভব? তুই না... অরণ্যকে আটকে দিয়ে ফারহান বলে উঠল, এখানে থেমে যা অরণ্য, এসব ভুলে যা। আমি কি, আমার পরিচয়, সব কিছু ভুলে যা আপাতত। এখন শুধু বর্তমানটা মনে রাখা ভালো। ভার্সিটির প্রফেসর হওয়া আমার পক্ষে মোটেই কঠিন কিছু না, এটা তুইও জানিস। সো শুধু শুধু প্যারা নিস না, পরে সব কিছু খুলে বলবো। রাস্তা থেকে বাসায় আসার পরেও ঈশা ব্যথা টের পায়নি। তবে সকালবেলা উঠে নিজের কনুই আর পায়ের গোড়ালির দিকে তাকিয়ে তার মনে হলো জীবনটাই বৃথা। খুব বাজেভাবে 2 জায়গায় কালচে হয়ে গিয়েছে। রক্ত জমাট বেঁধে অবস্থা শোচনীয়। লিলিও ইশারায় হাতে পায়ের এ অবস্থা দেখে 2 হাত তুলে দোয়া করলো। হে উপরওয়ালা, যার কারণে আমার কলিজার টুকরার নেই বান্ধবীর হাত পা জখম হয়েছে, সেই উগান্ডার অধিবাসী যেন ওর বাথরুমে পা পিছলে মূর্ছা যায়। লিলির কথা যেন সত্যি হলো, তার দোয়া কবুল হলো তৎক্ষণাৎ। তবে জিনিসটা আসল আসামির ক্ষেত্রে না খেটে আসামির জিগরি দোস্তের উপর পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে রাহুলকে বাথরুমের দরজায় ঝুলতে দেখে ভ্রু কুচকালো ফারহান। তবে ঘুমের ঘুরে কিছু বলার শক্তিও নেই বলে চোখ বুজেই রইল। অরণ্য বারান্দায় একটু ফ্রেশ হাওয়া উপভোগ করতে গিয়েছিল। বড় করে হাই তুলে ঘরে ঢুকতেই অরণ্যের চোখ উপরে উঠে আসে। বড় বড় চোখ করে হতবাক হয়ে তাকায় সে। অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, কিরে রাহুল, চামচিকার মতো বাথরুমের দরজায় হাত চুলের সাথে ঝোলছোস কেন বেটা? এটা কি তোর না হওয়া বউ রাইসার আঁচল মনে হয়? ছি ছি। এ ফারহান, হে বেটা তাড়াতাড়ি উঠে দেখ রাহুল দরজার সাথে কি অশ্লীলতা করতেছে, দেখ। ফারহান সত্যি সত্যি বালিশে গুজে রাখা মুখ খানিক উঠিয়ে আধবোজা চোখে তাকালো। বাথরুমের হাতলে 1 হাত রেখে খয়রাতির মতো ঝুলছে রাহুল। বিষয়টা দেখে ফারহান বিশ্বাস করতে পারল না। ছেলেটা কি পাগল হলো? শেষে কিনা সুন্দরী গার্লফ্রেন্ড রাইসাকে রেখে বাথরুমের হাতল। কি রুচির দুর্ভিক্ষ নেমে এলো রাহুলের জীবনে। মনে মনে ইডিয়েট বলে আবারও বালিশে আরামে মুখ গুজল ফারহান। ঘুম ঘুম ভাঙা স্বরে বলল, ওই ব্যাটারে বাথরুমে থাকার ব্যবস্থা করে দে অরণ্য, কমোটে খাবার সার্ভ করে দিবে ওরে। শালা ওখানে নিজে সংসার করুক। আজকালকার শাহবাগী জেনারেশন, যে যেখানে কমফোর্টেবল আর কি। ফারহানের কথা শুনে অরণ্য গুরুতর ভঙ্গিতে মাথা নাড়ল। সুতরাং সে সহমত। কিন্তু রাহুল মানতে পারল না। সে এবার গর্জে উঠল, ঘোর বিরোধিতা করে বলল, এ ফারহান, ঘুমারকা কথা বলবি না। শালা এমনিতেই মেজাজ খারাপ। এই সকাল সকাল বাথরুমে পিছলে আছাড় খাইলাম। না জানি কোন হারামের মুখ দেখে সকালবেলা উঠছি। আমার কোমরের কয়টা হাড় ভাঙছে আল্লাহ মাবুদ জানে। দুঃখী রাহুলের এমন হৃদয় বিদায়ক কাহিনী শুনে অরণ্য কিছুক্ষণ নীরব থেকে পেটে হাত চেপে হু হা করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে নিঃশ্বাস আটকে যাচ্ছে ছেলেটার। এদিকে ফারহানও চোখ বন্ধ করে ফিক করে হেসে ফেলল। অরণ্যের পেট ফাটা হাসি দেখে রাহুল মুখ কুঁচকে তাকালো। ফারহানের হাসিটা তার সহ্য হলো না। আবারও আঙুল তুলে প্রতিবাদী স্বরে চেঁচিয়ে উঠল, হালা সান্ডা কোথাকার, খবরদার দাঁত কেলাবি না। তোর বাপ একটা খাইসটা, মেইন হারামি তোর বাপ। একটা ভালো ফ্ল্যাট কিনলে কি হইতো? জাক্কাস একটা ফ্ল্যাট কিনা দিতে পারে নাই। টাইলসগুলো সাবানের বংশ মনে হইতেছে। এই শাহবাগি টাইপ ফ্ল্যাট দিয়া কি নিজেরে খয়রাতি প্রমাণ করতে চায় তোর বাপ? তোদের বড়লোকদের সিস্টেম বুঝি না আমি। অরণ্য এবার হাসি থামিয়ে ফারহানকে উদ্দেশ্য করে বলল, এই ফারহান, কি করছিস? কি তোর না আজকে ভার্সিটি?
ভার্সিটিতে যাবি না? ফারহান বালিশে উপর হয়ে থেকেই মাথা নেড়ে বলল। অরণ্য আবারও বলল, তো এখন ঘুমাস কেন বেটা? প্রথম দিনই দেরি করবি? তুই না খুব টাইম মেনটেন করিস? ফারহান এবার আস্তে ধীরে উঠে বসলো। ঘুম ঘুম চোখ দুটো আধবোজা হয়ে কুয়াশা ভেজা শিশিরের মতো লাগছে, আর আলগোছে চুলগুলো এলোমেলোভাবে কপালের উপরে নেমে এসে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আসলে পুরুষের সৌন্দর্য এরকম, একদমই অন্যরকম। মেয়েরা বাহ্যিকভাবে নিজেকে সাজিয়ে তুললেও পুরুষেরা প্রাকৃতিকভাবে একটু বেশি আকর্ষণীয়। খালি গায়ে থাকা ফারহানের গায়ের রং কফির ন্যায় গাঢ়, বুকের মেদহীন গড়ন আর হালকা হালকা মাসেলের রেখা একদম স্পষ্ট। বুক জুড়ে হালকা লোম, যা কেউ কাউকে আকর্ষণ করতে বাধ্য। আর ফারহানের এমন চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখে অরণ্য হাঁ করে তাকিয়ে থাকে। রাহুলও ভেবাচেকা খেয়ে তাকিয়ে রয়েছে। ওদের দৃষ্টি খেয়াল করেনি ফারহান, সে তো হাত দিয়ে এলোমেলো চুল ঠিক করতে ব্যস্ত। অরণ্য কয়েক সেকেন্ড পর চোখ কুঁচকে অসহায় ভঙ্গিতে বলে ওঠে, ভাই রাহুল, বেটার অবস্থা দেখছোস? খোদার কসম, আমি ছেলে না হইলে আজকে প্রেমে পড়তাম। এটা কোন ধরনের ইনশাল রে ভাই? নিজের পুরুষ বলতেও শরম পাইতেছে এখন। ফারহান চোখ কুঁচকে তাকালো। রাহুল একটু বাঁকা হয়ে ফারহানের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, শালা, রূপ শো আপ করতেছস? এমনি এমনি বিদেশে ম্যাম সাহেবেরা তোর প্রেমে পড়েনি। এত রূপ দিয়া কি করবি ভাই? আমাদের একটু দান করে দে, মেয়ে পটানোর পর সুদ কইরা দিব। অরণ্য মুখ চেপে ধরে বলে, আমি ভাবছিলাম ফারহান ঘুম থেকে উঠলে আমাদের মতো গোঝা পিটা মার্কা লাগবে, এখন দেখি উঠে যান কোনো বিদেশি ওয়েব সিরিজের হিরো হইয়া গেছে। রাহুল, তুই ভাইবা দেখ, আমরা ছেলে হইয়া ক্রাশ খাইলাম, এখন একখানা মাইয়া যদি দেখতো তাহলে কি হইতো? রাহুল নির্বিকার হয়ে বলল, সর্বনাশ হইতো, মহা সর্বনাশ। আর আমরা ডজনখানেক ভাবি পাইয়া যাইতাম। ওদের কথোপকথন শুনে ফারহান কপাল কুঁচকে দুজনের দিকে একবার করে তাকালো। এরপর বিছানায় দুহাত রেখে হেলান দিয়ে বলল, শালা, তোদেরকে আমি পুরুষ ভাবছিলাম, তোরও তো দেখছি হাফলে রেস। লজ্জা করে না এভাবে আমার দিকে তাকিয়ে আসিস? ছি, তোদের কি মেশিনের গুরুতর সমস্যা আছে? রাহুল আতকে উঠে বলল, এ ফারহান, তুই আমার কইজা খাইয়া লো ভাই, তাও মেশিন নিয়া কথা কইস না। একেবারে বুকের মধ্যে যাইয়া লাগে। এমনিতেই রাইসা সবসময় কথা শোনায়, এই কথা জানলে আমার লাথি মাইরা থাইল্যান্ড পাঠাবে। ফারহান চোখ কচলাতে কচলাতে ওদের কথাগুলো শুনে হেসে ফেলল। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি জায়গাকে পরিষ্কার কর। আমি এখন তাড়াতাড়ি তৈরি হব, এরপর ভার্সিটি যাব। দেখি তোদের কথা মতো যদি আমি আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে থাকি, তাহলে ভার্সিটিতে গিয়ে আজ কয়েকটা স্টুডেন্টকে পড়াতে তো লাগবেই। শেষের কথাটা একটু ভাব নিয়ে বলল ফারহান। রাহুল ধীরে ধীরে মেঝে থেকে উঠে সোফা থেকে একটা বালিশ ছুঁড়ে দিয়ে বলল, চুপ কর হারামি কোথাকার। তুই এতদিন বিদেশে থেকে যে চেহারাটা বানাইছস, সেটা নিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের রীতিমতো জেলাসি হয়। তোরে নিয়েই একটা বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপন বানানো উচিত। ফারহান আহমেদের ত্বকের গুমের কোমলতা, চুলে ভোরের হাওয়া, সেই সৌন্দর্য পেতে হলে এখনই আমাদের বিউটি প্রোডাক্ট কিনুন। অরণ্য তখন আবারও গুরু গম্ভীর গলায় বলে, একটা কথা কই, যদি তুই ভার্সিটিতে আজ প্রথম দিন গিয়া ক্লাসে ঢুকোস, আমি 3 কোটি টাকার বাজি রাখতেছি, প্রথম 5 মিনিটেই 3টা মেয়ে অজ্ঞান হবে আর একটা মেয়ে মইরা যাবে। আজকে তুই মিনিমাম 15 থেকে 16টা প্রপোজাল তো পাবি শিওর। রাহুল মাথা নাড়িয়ে বলে, ঠিক, সহমত। আর রাইসা, রাইসা যদি এরে দেখে, ও তো আজই বর্ধপুরের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। ফারহান এবার মাথা ঝাঁকিয়ে বলল, ছাগলের 3টা আমার নাতি, তোরা যদি আর একটা বাজে কথা বলেছিস, ট্রাস্ট মি, 2টারে ধরে বারান্দায় ঝুলায় রাখবো। হাতারামগুলা, সর সামনে থেকে, বাথরুমে যাব। বলেই ফারহান দুজনকে লাথি মেরে বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ঘর জুড়ে হাসির রোল পড়ে গেল, কিন্তু অস্বীকার করার উপায় নেই। আজ সকালে উঠে ফারহানের উপস্থিতি যেন সত্যিই সকালটাকে একটু বেশি সুন্দর করে তুলেছিল। বন্ধুমহল আবারও আগের মতো আনন্দে ভরে উঠেছে।
ছেলেদের বন্ধুত্বের মধ্যে এক অন্যরকম ভালোবাসা রয়েছে, যেটা দৃশ্যমান না হলেও অনেক বেশি গভীর। এতটাই গভীর যে ছেলেরা এক বন্ধুর জন্য আরেক বন্ধুর জান দিতেও প্রস্তুত থাকে। তারা যাকে একবার বন্ধু করে সম্বোধন করে, মৃত্যুর আগ পর্যন্ত সেই বন্ধুর জন্য পৃথিবীর সাথে লড়াই করতেও প্রস্তুত থাকে। অথচ আজও মেয়েদের মধ্যে ছেলেদের বন্ধুত্বের মতো ঐক্য, মায়া, ভালোবাসা দেখতে পাওয়া যায় না। বিশেষ করে কখনো সুন্দরী মেয়েরা একে অপরের খুব ভালো বন্ধু হতে পারে না, হলেও সেটা মধ্যে আত্মিক প্রশান্তি থাকে না, মনে মনে একে অপরের প্রতি হিংসাই থাকে। আর এটাই বাস্তব। লোকমুখে শোনা যায় সাদা চামড়ার মানুষ তথাকথিত ফর্সা মানুষকে সব রঙের পোশাকেই দারুণ মানায়। অথচ অনেকেই জানে না শ্যামসুন্দর মানুষদেরও আলাদা এক সৌন্দর্য আছে। বিশেষ করে এশিয়ানদের মধ্যে আলাদা এক আকর্ষণ আছে। যদিও এশিয়ানরাও বেশ ফর্সা হয়ে থাকে, তবে একদম ধপধপা চামড়া খুব কমই দেখা যায়। লিলি ইতিমধ্যেই সুন্দর কালো রঙের একটা চুড়িদার পরে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে। গতকালই সে শুনেছে আজকালের মধ্যেই নতুন প্রফেসর জয়েন করবে, তাই ভার্সিটিতে যাওয়ার আগে প্রতিদিন বেশ সাজগোজ করলেও আজকে তেমন সাজগোজ করতে দেখা গেল না তাকে। কারণ নতুন প্রফেসর যে কেমন হয় তা জানা নেই। যদি বয়স্ক মানুষ হয় তাহলে সে সাজগোজ নিয়ে ভালোই কথা শোনাবে, তার থেকে সাদামাটা হয়ে গিয়ে ভদ্র থাকা ভালো। ঈশা রীতিমতো কম সাজতেই পছন্দ করে, কারণ সে সৃষ্টিকর্তা প্রদত্ত বেশ সৌন্দর্যের অধিকারী। একদম ধবধবে সাদা না হলেও এশিয়ানরা যেমন লাল ফর্সা হয় ঠিক তেমনই, তাই পোশাক আশাক নিয়ে তেমন মাথা ঘামায় না সে। আজও তাই পিচ রঙের একটা গাউন পরেই মোটামুটি তৈরি হয়ে বেরিয়ে পড়েছে ঈশা। নতুন প্রফেসর আসার কথা সেও শুনেছে, তাই আজ ঠিক সময় ভার্সিটি উপস্থিত থাকার তোড়জোড় শুরু করতেছে সে। ভার্সিটির ক্যাম্পাসটা বেশ ছিমছাম আর সবুজে ঘেরা। প্রবেশপথ পেরিয়ে ডান দিকে একটা ছোট্ট ফোয়ারা আছে, যার চারপাশে গোল হয়ে বসার ব্যবস্থা। ছাত্রছাত্রীদের আড্ডা ও ক্লাস শুরুর আগে অপেক্ষায় স্থায়ী ঠিকানা যেন এই জায়গাটাই। সামনে লম্বা লাইনের মতো দাঁড়িয়ে আছে একাধিক একাডেমির বিল্ডিং। প্রতিটা ভবনের দেয়াল জুড়ে লতাপাতার সাজ, জানালাগুলো উঁচু আর বারান্দাগুলো খোলা। ক্যাম্পাসের পেছনে একটা ছোট্ট ক্যান্টিনও আছে, যেখান থেকে কফির গন্ধ ভেসে আসছে। আজকাল চা খুব কমই খায় সবাই, তবে বেশ গুরুগম্ভীর লোকেরা চা খেতে আজও অনীহা প্রকাশ করে না। ঈশা আর লিলি আজ একটু আগেভাগে ক্লাসে এসে পৌঁছেছে। ক্লাসরুমটা দ্বিতীয় তলায়, আর দক্ষিণমুখ, যেখানে রোদ এসে মেঝেতে ঝিলিক তোলে। জানালার পাশে বসে থাকা ঈশার প্রিয়, কারণ হালকা বাতাসে চুল উড়ে গেলে তার একটা স্বস্তি লাগে। লিলিও এসে ঢুকে পড়েছে একটু পরে। ওর হাতে একটা খাতা আর একটা হালকা নীল ব্যাগ। সে গিয়েছিল লাইব্রেরি থেকে কিছু বই আনতে। আজ লিলিকে দেখতে খুব মিষ্টি লাগছে। মেয়েটা আসলেই বোকা, সবসময় নিজেকে সুন্দর দেখাতে মেকআপ করে, অথচ সে জানেই না প্রাকৃতিকভাবে সে কতটা সুন্দর। ঈশা সেই সৌন্দর্যটা আজ খুব ভালো করেই দেখতে পাচ্ছে। মেয়েটা যে কতটা সুন্দর এটা ঈশা আজও লিলিকে বোঝাতে পারে না। লিলি এর মধ্যে ঈশার পাশে এসে বসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে লিলির দিকে তাকিয়ে ঈশা এক চিলতে হাসলো। তারপর ঈশা নিচু গলায় বলল, তোর সাজ অনেক সিম্পল আজ, নিউ প্রফেসরের জন্য নাকি? লিলি মুখে একটা ঠান্ডা ভাব রেখে বলল, আর বলিস না, বয়স্ক হলেই যেন না বকা খায়। আর নতুন লোক মানেই তো একটু সুশৃঙ্খল থাকা ভালো। না জানি কেমন প্রফেসর হবে। ক্লাসে ধীরে ধীরে আরও ছাত্রছাত্রী ঢুকছে। সবাই অপেক্ষায় কখন দরজা দিয়ে সেই নতুন প্রফেসর প্রবেশ করবে। কে জানে তিনি কেমন হবেন, তরুণ না অভিজ্ঞ বয়স্ক, কঠোর না সহজ সরল। উত্তেজনা আর কৌতূহলে টানটান হয়ে আছে পুরো ক্লাসরুম। কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎ আঁতকে উঠল ঈশা। চোখ মুখ কুচকে একদমে বলল, শিট, একটা ভুল হয়ে গেছে। লিলি ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট, কি ভুল? ঈশা ব্যাগটা তাড়াহুড়ো করে চেক করতে শুরু করলো। ব্যস্তভাবে ব্যাগটা তল্লাশি করেও যখন বইটা খুঁজে পেল না, তখন হঠাৎই তার মুখটা বিবর্ণ হয়ে গেল। আজকে তো ওথেলোর ক্লাস হওয়ার কথা, আমি বইটাই আনতে ভুলে গেছি। টেবিলের উপরেই রেখেছিলাম, কিন্তু ব্যাগে ঢোকাতে মনে নেই। ঈশার কথা শুনে লিলির কপাল চাপড়ালো। বেচারি ঈশা ঠোঁট উল্টে বলল, এখন কি হবে? লিলি কাঁধ উঁচিয়ে বলল, কি আর হবে, আজই নতুন প্রফেসর আসবে। আর ঈশা দাঁত চেপে বলল, আর তাই তো মরার উপর খড়ার ঘা। নতুন স্যার যদি ইনসাল্ট করে
আমাকে এখনই লাইব্রেরি থেকে বইটা নিয়ে আসতে হবে। লিলিও তাড়াহুড়া করে বলল, হ্যাঁ তাই কর, দ্রুত যা, 9:30 বাজতে এখনো 3 মিনিট বাকি। ওই যে লাইব্রেরির ভেতরে বাম দিকটায় যে 3টা বুকশেলফ আছে, সেখানের 4 নম্বর সারিতে আমি বইটা দেখেছিলাম গতকাল। দেখ যা, ওখানে থাকতে পারে। আর দেরি না করে ঈশা ব্যাগ কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়া করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দৌড় লাগালো লাইব্রেরির দিকে। ভার্সিটির প্রশাসনিক ভবনের 2য় তলায় অবস্থান। প্রধান কার্যালয়ের করিডোরটা বেশ দুর্দান্ত। দেয়ালে ঝকঝকে ফ্রেমে সাজানো আছে প্রতিষ্ঠানের পুরনো কিছু ছবি, প্রতিষ্ঠাতা সদস্যদের প্রাকৃতিক আর কিছু সম্মাননা স্মারক। বাতাসে মৃদু এসির ঠান্ডা, আর চারপাশে নিঃশব্দ এক গাম্ভীর্য। প্রিন্সিপালের রুমটা বেশ পরিপাটি আর আধুনিক। গাঢ় কাঠের টেবিল, মেরুন পর্দা, আর পেছনের দেয়ালে বড় করে টাঙানো আছে বিশ্ববিদ্যালয়ের লোগো। টেবিলের একপাশে রাখা কিছু ফাইল, আর অন্য পাশে ধোয়া ওঠা চায়ের কাপ। ফারহান একপাশে বসে আছে, তার পরনে কালো কোট আর হালকা নীল শার্ট। গম্ভীর মুখে চারপাশটা লক্ষ্য করছিল, তবে চোখ মুখ আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ। নাস্তার সিঁড়ির সব বিচ্ছুকে ফ্ল্যাট থেকে বের করে দিয়ে এই তো 10 মিনিট আগেই সে এসে পৌঁছেছে। প্রিন্সিপাল হাসি মুখে সামনে বসে বলল, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউশন মিস্টার ফারহান আহমেদ। আমরা খুব আনন্দিত আপনাকে আমাদের ইংরেজি বিভাগে নতুন প্রফেসর হিসেবে পেয়ে। আপনার অভিজ্ঞতা ও কাজ আমাদের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা হবে। আপনার বাবার সাথে কথা হয়েছে, কোনো কিছু নিয়ে সমস্যা হবে না আশা করি। ফারহান মাথা নেড়ে বলল, Thank you, sir. Thank you, sir. It's an honor to be a part of this institution. I'll try my best to contribute with sincerity and creativity. প্রিন্সিপাল এবার ফোনটা হাতে তুলে কাউকে বললেন, মিস্টার করিম, would you please take Mr. Farhan to the class, department room 202? His first class is about to begin. মিস্টার করিম, আপনি কি মিস্টার ফারহানকে ইংলিশ ডিপার্টমেন্টের 202 নাম্বার রুমে একটু পৌঁছে দিতে পারবেন? তার ক্লাস শুরু হতে যাচ্ছে। ফোন রেখে তিনি আবারও ফারহানের দিকে তাকিয়ে বললেন, Your classroom is ready. Students are waiting. Best of luck, Mr. Farhan. ফারহান কৃতজ্ঞতার হাসি দিয়ে প্রিন্সিপাল বলে উঠলেন, আমি নিজেই আপনাকে ক্লাসে পৌঁছে দিতাম মিস্টার ফারহান, কিন্তু মিস্টার করিম অনেক অভিজ্ঞ একজন ভিসি, তার সাথে আপনার পরিচয় হওয়াটা দরকার, হয়তো আপনার কাজে লাগবে। ফারহান বাঁকা হেসে বলল, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। বলেই হ্যান্ডশেক করে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে পড়ল ফারহান। প্রিন্সিপালকে তার বেশ ভালোই লেগেছে, মানুষটা সৎ মনে হচ্ছে। এখন তার চিন্তা হচ্ছে ক্লাসের জন্য। লাইব্রেরিতে তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে বই পেয়েছে ঈশা। 1000 বার শুক্রিয়া জানিয়ে সে আবারও দৌড় দিল ক্লাসের দিকে। দোতলায় করিডোরে দাঁড়িয়ে ভিসি মিস্টার করিমের অপেক্ষা করছিল ফারহান। হাতে ফোন নিয়ে মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়তে ব্যস্ত থাকায় আশেপাশে কোনো কিছুই খেয়াল করেননি। তবে কিছুক্ষণ পর থুপথাপ আওয়াজে ভ্রু কুঁচকাল ফারহান। ঘাড় ফিরিয়ে আওয়াজের উৎস খুঁজতে যাওয়ার ঠিক আগেই হঠাৎ ধাক্কা লাগলো চলন্ত কিছুর সাথে। লাইব্রেরি থেকে উপরতলায় দ্রুত উঠতে গিয়ে সিঁড়ির দিকে চোখ রেখে দৌড়ে আসছিল ঈশা। তার সামনে কোনো কিছু খেয়াল না করে সেভাবেই দৌড়াতে গিয়ে বড়সড় ধাক্কা খেল ফারহানের শক্তপোক্ত সুঠাম দেহের সাথে। আকস্মিক ধাক্কায় প্রস্তুত ছিল না কেউই। ফলস্বরূপ ফারহান না নড়লেও ঈশা পড়ে যেতে নেয় সিঁড়ির দিকে। সেটা লক্ষ্য করে দ্রুত মেয়েটার বাহু আঁকড়ে ধরে ফারহান। ধরার পর মুহূর্তেই ঈশা থমকে গেল। একটা হাত তার বাহু আঁকড়ে ধরা, কিন্তু তার চেয়েও বেশি বিস্ময়ের ছিল চোখের সামনে থাকা অপরিচিত কিন্তু খানিক চেনা সেই মুখটা। কোথায় যেন দেখেছে। ফারহানের চোখেও ছায়া পড়েছে সামান্য বিস্ময়ের। সেই মেয়েটার মুখে খানিকটা হতভম্ব, খানিকটা লজ্জা আর প্রচণ্ড একটা অপ্রস্তুত ভাব দেখল। চুলগুলো এলোমেলো হয়ে গালে এসে পড়েছে। বুক ওঠানামা করছে দ্রুত দৌড়ে আসার ক্লান্তিতে। চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ ঈশার বাহু ছেড়ে দাঁড়ালো ফারহান। ঈশা সেদিনের কথা তৎক্ষণাৎ স্মরণ করতে পারল না, তাই ফারহানকে না চিনেই গলাটাকে স্বাভাবিক রাখার ব্যর্থ প্রচেষ্টায় বলল, আই এম সরি, কিছু মনে করবেন না, দেখতে পাইনি। বলেই দেরি না করে ক্লাসের দিকে দৌড় লাগালো ঈশা। ফারহান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটাকে হনুমানের আত্মার সঙ্গে নিয়ে বেড়ায়। এমন করে দৌড়ানোর কারণে একটুর জন্য সিঁড়ি দিয়ে পড়ে যায়নি। আবার সেই একইভাবে দৌড় দিয়ে গেল। ময়ূরীর এমন বাচ্চা মতে ঠোঁট গোল করে ক্লান্তির শ্বাস ফেলল ফারহান। হঠাৎ করেই মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো, কোথায় দেখেছে যেন। ঠোঁট কামড়ে ভাবতে গিয়ে মনে পড়লো গতকালের কথা। গতকাল এয়ারপোর্ট থেকে ফ্ল্যাটে আসার পথে এই মেয়েটাই তো তার গাড়ির সামনে পড়েছিল।
ফারহান আর কিছু ভাবতে পারল না। তখনই এসে হাজির হলো মিস্টার করিম। ক্লাসরুমে তখন পিনপতন নীরবতা। সকলেই জানে যে মুহূর্তটির জন্য এতক্ষণ অপেক্ষা তা এসে গেছে। দরজা খুলে প্রবেশ করলেন ভার্সিটির অভিজ্ঞ এবং সম্মানিত ভাইস চ্যান্সেলর মিস্টার করিম। তার পাশে হেঁটে আসছে একজন লম্বা সুঠামদেহী তরুণ, হালকা গোঁফ দড়িতে পরিপাটি, চোখ মুখে আত্মবিশ্বাসের চাপ। এক মুহূর্তের জন্য সবাই তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হলো। ইতিমধ্যেই ভার্সিটির সাথে এত হ্যান্ডসাম সমবয়সী একজন পুরুষ দেখে মেয়েরা গুনগুন করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আলারের দুলালি মেয়েরা তো এত সুদর্শন যুবক দেখে হাঁ করে তাকিয়ে আছে। এমনকি লিলিও চোখ বড় করে সেদিকে চোখ রেখে ঈশার দিকে ঝুঁকে বলল, বইন খাডাই ভিসি এটা কাকে সাথে করে আনছে? কি সুন্দর দেখতে, হ্যান্ডসাম, ড্যাশিং, লম্বা ফিট বডি, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, मैं तो फिसल गया रे। কিছুক্ষণ আগে ধাক্কা খেয়ে মূর্ছা চলে যাওয়া ঈশা বেঞ্চের উপর মাথা রেখে বড় বড় শ্বাস নিচ্ছিল। হঠাৎ করে ক্লাসের কোলাহল একদম বন্ধ হয়, সেও অবাক হয়েছে। লিলিও এমন অদ্ভুত কথা শুনে ঈশা মাথা তুলে তাকাতেই আবারও তীব্র ধাক্কা খেলো। আয় হায়, এই লোকের সাথে একটু আগে ধাক্কা খেয়েছে আর এবার একটু মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো ঈশা। তৎক্ষণাৎ গতকালের ঘটনা মনে পড়ল। এই তো সেই কেয়ারলেস পারসন যার জন্য সে রাস্তায় উষ্টা খেয়ে পড়েছে। চোখ পিটপিট করে ফারহানকে দেখে চলছে ঈশা। এই লোক এখানে কি করছে? আর লিলি এদিকে ক্রাশ খেয়ে ফারহানের উপর। সকল স্টুডেন্টদের শান্ত হতে বলে মিস্টার করিম গলায় সেই পরিচিত গাম্ভীর্য রেখে বললেন, স্টুডেন্ট, এই মুহূর্তে তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের ইংরেজি বিভাগের নতুন প্রফেসর মিস্টার ফারহান আহমেদ। অত্যন্ত মেধাবী একজন তরুণীয় শিক্ষক, যার গবেষণা অভিজ্ঞতা আগামী দিনে তোমাদের অনেকটা পথ দেখাবে বলে আমি নিশ্চিত। আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবে। কথা শেষে তিনি ফারহানের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মিস্টার ফারহান, দিস ইজ ইউর ক্লাস অ্যান্ড স্টুডেন্ট। প্লিজ টেক ইউর টাইম। বেস্ট অফ লাক। ফারহান সম্মান প্রদর্শন করে মাথা নোয়ালো। এরপর করিম প্রস্থান নিলে কয়েক পা এগিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে ফারহান বলল, আসসালামু আলাইকুম। সো স্টুডেন্টস, আমি ফারহান আহমেদ। আজ থেকে আমাদের নিউ জার্নি শুরু। আই হোপ ইউ অল উইল কোঅপারেট মি, ডোন্ট ইউ? পুরো ক্লাস একসাথে বলে উঠল, শিওর স্যার। একমাত্র ঈশা ছাড়া ক্লাসের সবাই অনেক হাসি খুশি উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছে ফারহানের মুখের দিকে। জিনিসটা খেয়াল করে বিরক্তিতে শ্বাস ফেলল ফারহান। এসবে এখন একদমই পাত্তা দেওয়া যাবে না। ফারহান যে কাজে এসেছে সেই কাজের দিকেই ফোকাস দিতে হবে। এদিকে তপ্তা খেয়ে থাকা ঈশা মনে যেন হঠাৎ ঝড় উঠল। সবার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার সাথেই তার একটু আগে সেই অদ্ভুত মুহূর্তের শুরু, গতকালের ঘটনা, অথচ এখন সে তার শিক্ষক। আচ্ছা, এই লোক যদি গতকালের ঘটনা মনে রাখে তাহলে তো খারাপ ব্যবহারের জন্য ভালোই বেগ পোহাতে হবে ঈশাকে। ঈশা আস্তে করে চোখ নামিয়ে নিল, অথচ ফারহানের চোখ তখন ক্লাসের প্রতিটি মুখ পড়ার চেষ্টা করছে, বিশেষ করে একটা পরিচিত মুখ খুঁজে নিতে। একটু আগে ফারহান ঈশাকে এই ক্লাসে ঢুকতে দেখেছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সতর্কতার সাথে চোখ বুলিয়ে ফারহান ঈশাকে খুঁজে পেল। তার দিকেই চোখ বড় করে তাকিয়ে থাকা ঈশার সাথে চোখাচোখি হতেই ঈশা চমকে গিয়ে হাতের বই উঠিয়ে মুখ ঢেকে ফেলে। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে প্রফেসরের অভিব্যক্তি। ফারহান এক পলক ঈশার দিকে তাকিয়ে আবারও সবার দিকে চোখ রাখে, এরপর গম্ভীর স্বরে বলে, যেহেতু আজ আমাদের প্রথম দিন, সো আমিও বাকি টিচারদের মতো আজ তোমাদের একাডেমিক ক্লাস নিচ্ছি না। চলুন আমরা পরিচিতি পর্ব আগে শেষ করি। আপনারা একে একে খুব শর্টলি নিজেদের পরিচয় দিন। খুব খুশি হলো সব মেয়েরা যে এত সুন্দর করে পারলো নিজেদের উপস্থাপন করলো। কেউ কেউ এমন মিষ্টি করে ফারহানের দিকে তাকিয়ে পরিচয় দিল যেন বিয়ের আগেই পাকা কথা হচ্ছে। এসব নিত্যকার কাহিনী দেখে আজ লিলি বিরক্ত হলো না, বরং হিংসে করলো, কারণ সেও চরমভাবে ফারহানের উপর ক্রাশ খেয়েছে। এদিকে সারি অনুযায়ী আর দুজনের পর ঈশার পরিচয় দেওয়ার পালা। ঈশার বুকের ভেতর থুকপুকানি বেড়ে চলেছে। একে তো নিজের অজান্তেই প্রফেসরের সঙ্গে দুবার ধাক্কা খাওয়ায় অদ্ভুত ইতিহাস, তার উপর এখন সামনে দাঁড়িয়ে তাকে নিজের নাম বলতে হবে।
চিনতে পেরে আবার গতকালের জন্য অপমান করে কিনা। ভেতরে ভেতরে নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে ঈশা, কিন্তু হাতের তালু ঘেমে উঠেছে, কণ্ঠ শুকিয়ে এসেছে। বড় করে শ্বাস নিল মেয়েটা। লিলি একবার পাশে কনুই দিয়ে গুঁতা দিয়ে বলল, ইস্যু ওর দাঁড়াস না কেন, তোর পালা, বল বল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঈশা, মাথা নিচু, গলা একটু কাঁপা, ঠোঁট ভিজিয়ে খুব নম্রভাবে বলল, গুড মর্নিং স্যার। আমি আমি ঈশানী সরকার। এভরিওয়ান কলস মি শর্টলি ঈশা। খুব নিচু গলায় বলল ঈশা। তারপরও হঠাৎ ঈশার মনে পড়ে গেল সে সেই ঈশানী সরকার যে কিনা এই প্রফেসরের গায়ে ধাক্কা খেয়ে রাস্তার মাঝখানে পড়েছিল। আবার একটু আগেও ক্লাসরুমে করিডোরে সিঁড়ির ধারে পড়ে যেতে যেতেও রক্ষা পেয়েছে তারই হাতেই। সে এক দৃষ্টিতে তাকাতে পারছে না, কিন্তু ফারহান তখনও তাকিয়ে আছে সোজা ঈশার চোখে। তার আসলেই কনফিউশনে আছে। গতকালকে রুড বিহেভ করা মেয়েটাই কি এখন তার সামনে ভেজা বিড়ালের মতো মেয়ে আছে? ফারহানের ঠান্ডা কিন্তু স্থির দৃষ্টি, যার মধ্যে প্রশ্ন আছে, সংশয় আছে এবং হয়তো অল্প একটু বিস্ময়ও। ঈশানী সরকার। ফারহান নামটা একবার বিড়বিড় করে উচ্চারণ করলো। এক মুহূর্ত চুপ থেকে নরম অথচ দৃঢ় গলায় বললেন, ভেরি গুড, নামটা ইউনিক, থ্যাংক ইউ, সিট ডাউন। সময় না নিয়ে ঈশা থপ করে বসে পড়ল। পাশে বসা লিলি মিষ্টি হেসে বলল, উফ, এত কিউটলি তো তুই নাম বললি, প্রফেসরও মুগ্ধ হয়েছে মনে হয়। নামটা পর্যন্ত রিপিট করলো। মাই গড, আমার নামটা কেন রিপিট করলো না? শিট, তুই নিশ্চিতভাবে স্যারের নোটিশে চলে এসেছিস রে ইস্যু। ঈশা বিরক্ত হয়ে লিলির দিকে তাকালো। চুপ কর লিলির বাচ্চা, বেয়াদবি করিস না। এমনিতেই ভয়ে বুক কাঁপছে আমার। কিন্তু ঈশা নিজেও জানে লিলি হয়তো একেবারেই ভুল কিছু বলেনি। ফারহানের চোখে যে এক ধরনের সতর্ক চিন্তার রেখা, সেটা সে নিজের ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। এদিকে ফারহান আবার পরিস্থিতি পূর্বে মন দিলেও তার ঠোঁটের কোণে হঠাৎ এক রহস্যময়ী হাসি দেখা গেল। একবার বাকিরা নিজের পরিচয় দিতে থাকলেও ফারহান বোধহয় শুনল না বা শোনার প্রয়োজন মনে করল না। খুবই আড়ালে তীক্ষ্ণ বাঁকা হাসির রেখা ফুটে উঠল ফারহানের ঠোঁটে। তাহলে কি সে আগে থেকেই কোনো পরিকল্পনা নিয়ে এই ভার্সিটিতে এসেছে, নাকি শুধু কাকতালীয় কিছু? বেশ রঙিন আর প্রাণবন্ত ক্যাম্পাসের ক্যান্টিনে সাদা সবুজ রঙের ছোট ছোট টেবিল আর চারপাশে ছড়ানো কাঠের চেয়ারগুলোতে গমগমে ভিড়। দেয়ালে ঝুলছে কয়েকটা পুরনো ফ্রেম বাঁকানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। একপাশে সারিবদ্ধ রাখা খাবারের কাউন্টার থেকে ভেসে আসছে কফি, চা, স্যান্ডউইচ আর কাটলেটের গন্ধ। টেবিলের উপর ফ্যান ঘুরছে আর জানালা দিয়ে আসা হালকা রোদে পুরো ক্যান্টিনটা আলোকিত। এক কোণার ছোট্ট টেবিলটায় বসে আছে ঈশা আর লিলি। ঈশার সামনে রাখা চিকেন প্যাটিস, কেক আর ঠান্ডা কোক, আর লিলি হাঁটু মুড়ে বসে আছে চিকেন রোল আর ডাবল সস লাগানো ফুচকার প্লেট নিয়ে। এই মেয়েটা ভরদুপুরে এসব কী করে খায় তা ভেবে পায় না ঈশা। প্রতিদিন এই নিয়ে 10 মিনিট বক বক করলেও আজ যেন ঠোঁট কামড়ে বসে থাকলো ঈশা। ঠান্ডা কোকের বোতলটা নাড়তে থাকলো। লিলি এক কামড় ফুচকা মুখে দিয়ে প্রায় নেশালো গলায় বলল, উফ ইস্যু রে, আমি আজকে আর বাসায় ফিরতে পারবো না, তুই আমারে ধর প্লিজ। ফারহান স্যারের সে ধারালো চোখ, সে হালকা দাড়ি, কি সুন্দর ঠোঁট, আহারে পিকচার পারফেক্ট। আমার তো খুব লজ্জা করছে। ঈশা বিরক্ত হয়ে চোখ পাকালো। এই যে লিলির বাচ্চা, খেতে দে একটু শান্তিতে। মানুষটা আমি গিলতে বসছি, গিলতেও দিবি না তুই। উনি সুন্দর সেটা আমিও দেখেছি, এত রিয়াক্ট করছিস কেন? যদি উনি বিবাহিত হয় তখন অকালে চ্যাকা খেয়ে মরবি। ভালোই ভালোই বলছি, অবজা। লিলি মুখ ফুলিয়ে বলল, আবে তুই চুপ থাক। ওনাকে দেখে কি মনে হয় উনি বিবাহিত? উনি একদম পিওর সিঙ্গেল, আমি শিওর। তুই বুঝবি না, ওই লোকটা হ্যান্ডসাম হওয়া ছাড়াও একদম প্রফেসর ম্যাটেরিয়াল। দেখলি না, যখন বললো ভেরি গুড, আমার মনে হচ্ছিল আমার জীবন সার্থক। তুই না তখন বললি আমার দিকে তাকিয়ে বলেছে, এখন তুই আবার তোর দিকেও কল্পনা করছিস? ঈশা এক চুমুক কোক খেয়ে ঠান্ডা গলায় বলল, আরে এটাই তো প্রেমের সূচনা রে। একসাথে অনেকজনই ভাবে সে তাকেই দেখেছে, কিন্তু আমার তো কনফার্ম ফিলিং এই লোক আমাদের লাইফে কিছু একটা করে যাবে। লিলি একটু লাজুক হয়ে বলল। ঈশা থমকে যায় একটু। সত্যি
ফারহানের চোখে সেই রহস্যময় অভিব্যক্তি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, সব মিলিয়ে এমন লাগছিল যেন তার আগমনটা নিছক শিক্ষক হয়ে পড়াতে আসা নয়, যেন আরও কিছু আছে। ঈশা মৃদু গলায় বলল, আমি জানি না তোর মনে কি হয়, তবে আমি এই মানুষটাকে নিয়ে একদমই চিন্তিত হতে পারছি না। তার চেয়ে বরং নিজেকে নিয়েই টেনশন হচ্ছে আমার। একদম স্বাভাবিক না উনি। লক্ষ্য করেছিস ওনাকে দেখতে কিছুটা বিদেশিদের মতো, আর খুব কম বয়স মনে হচ্ছে। লিলি মুখে রোল পুড়ে চোখ গোল করে বলল, ইস, আর আপনি যে ম্যাডাম পুরাই বিদেশিদের মতো, আপনার বিড়ালের মতো চোখ আর লালচে চুল, তাহলে তো তুমিও বিদেশি। কথা মিথ্যা নয়, ঈশা প্রাকৃতিকভাবে আর 5টা মেয়ের মতো নয়, তার মাঝে আধটুকু বিদেশি ভাব পাওয়া যায়। খুব কালো না হলেও বাদামি চুল, বিড়ালের মতো হালকা রঙের চোখ আর ফর্সা, তাই ঈশাকে মাঝে মাঝে বিদেশি মনে হয়। লিলি খেতে খেতে বলল, শোনো বান্ধবী, উনি আসলে হলিউডের হিরোদের মতো, তাই অমন বিদেশি মনে হচ্ছে, কিন্তু স্যার খাঁটি বাঙালি, বুঝলি কি না? ঈশা বাঁকা হেসে বলল, খুব জেনেছিস মনে হচ্ছে। লিলি নির্বিকার হয়ে বলল, অবশ্যই, স্যারের হবু বউ যে আমি, জানতে তো হবেই। ঈশা মুখ গম্ভীর করে বলল, তোর মাথা ঠিক আছে? একটা শিক্ষক সমতুল্য প্রফেসরের সঙ্গে তোর... তবে বাক্য শেষ না করে থেমে যায়, কারণ মনের ভিতরে হালকা কিছু একটা কেঁপে উঠেছে, যেটা সে নিজেও অস্বীকার করতে পারছে না। বাইরে রোদটা একটু ঝিমঝিমিয়ে আছে, ক্যান্টিনের জানালায় ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ক্লাসরুম বিল্ডিংয়ের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সেই পরিচিত সুদর্শন ছায়া ফারহান আহমেদ, এবং অজান্তেই ঈশার চোখ কিছুক্ষণ সেদিকেই আটকে থাকে। রাস্তা ছাড়ো ফারিস, চেঁচিয়ে মানুষ জড়ো করতে বাধ্য করবে না বলে দিলাম। ক্রোধে ঈশার চোখ দিয়ে আগুন ঝরছে। ভার্সিটি শেষ হওয়ার পর ফারিস ঈশার রাস্তা আটকে দাঁড়িয়েছে। তার প্রশ্ন, কেন ঈশা তার সাথে ব্রেকআপ করলো। এদিকে লিলি হুট করে ফারিসকে এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ঈশাকে বলল, কি হয়েছে রে ঈশা? ঈশা লিলির কথার জবাব না দিয়ে ফারিসের দিকে দ্বিগুণ ক্রোধে তাকিয়ে বলল, তোমার মতো কাপুরুষের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে আমার ফারিস। আমি ভদ্রভাবে বলছি রাস্তা ছাড়ো, ডিস্টার্ব করো না আমায়। কালো রঙা জ্যাকেট পরা ফারিস সানগ্লাস খুলে বাঁকা হেসে ক্ষুব্ধ হয়ে বলল, এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম সামান্য একটু কারণে? মুখে কথা কেড়ে নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল ঈশা। সামান্য? লাইক সিরিয়াসলি? এটা সামান্য কিছু ছিল? তুমি আমাকে রুম ডেটের প্রস্তাব দিয়ে বলছো এটা সামান্য কিছু? হোয়াট দ্য হেল আই ওয়াজ ডুইং? ভুলটা আমারই যে তোমার মতো নোংরা মন মানসিকতার ছেলের সাথে রিলেশনে গিয়েছিলাম আমি। পুরো ঘটনা বুঝতে পেরে এবার লিলিও চোখে আগুন নিয়ে বলে উঠল, হতচ্ছাড়া কুত্তার বাচ্চা, আমি জানতাম তুই এই টাইপেরই ছেলে, এই কারণে ঈশাকে সতর্ক করেছিলাম। বেয়াদব ছেলে, লজ্জা করে না? আবার রাস্তা আটকে বড় বড় গলায় কথা বলছিস। ঈশা লিলিকে চুপ থাকতে বলল। এমনিতেই ফারিস তাদের ভার্সিটির সিনিয়র, খুব একটা ঝামেলা করলে তাতেই ক্ষতি। ফারিস আর নিতে পারল না, সে এবার নিজের আসল রূপ বের করে থাবা মেরে চেপে ধরল ঈশার হাত। হিংস্র চাহনি দিয়ে দাঁত কিরমির করে বলতে থাকলো, এই মেয়ে, নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আরে তোর মতো হাজারটা মেয়ে আমি আমার বিছানায় নিতে পারি। বেশি দেমাগ দেখাবি না আমাকে। রূপের খুব অহংকার না? এমন অবস্থা করব না যে কুকুরও ফিরে তাকাবে না। ঈশার হাত ফারিসের মুখে একদম কাছাকাছি নিয়ে এসে থেমে যায়। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, নিজের রাগটা কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলে ফারিসের দিকে তাকিয়ে গর্জে ওঠে, তুমি যদি আমার হাতটা এখনই না ছাড়ো তাহলে আমি চেঁচিয়ে পুরো ক্যাম্পাস জড়ো করে ফেলবো। সেদিনও লজ্জা করেছিল, আজকেও করবে। তোমার না, আমার না। ফারিস একটু চমকে যায়, কিন্তু হাত ছাড়ে না, বরং আরও শক্ত করে চেপে ধরে। এইবার পাশ দিয়ে যেতে থাকা আরেকজন স্টুডেন্ট বিষয়টা টের পেয়ে তাকাতে শুরু করে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা অথচ গম্ভীর গলা শোনা গেল, হাতটা ছাড়ুন মিস্টার ফারিস। নিরেট, ঠান্ডা, গভীর এবং খানিক পরিচিত স্বরে ঈশা আর লিলি ঘুরে তাকালো। ফারহান আহমেদ দাঁড়িয়ে আছে, তার কাঁধে ব্যাগ ঝোলানো, চোখে ঠান্ডা অথচ ভয়ানক রাগ। তার কণ্ঠে কোনো উচ্চতা নেই, কিন্তু এতটাই দৃঢ়তা যে মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে।
ফারিস ফারহানকে সকালেই দেখেছে, তাই নিউ প্রফেসরকে দেখে সে একটু থতমত খেয়ে বলল, স্যার, এটা আসলে আমাদের প্রাইভেট ব্যাপার। আমাকে প্রাইভেট পাবলিক শেখাবে না ফারিস। ভার্সিটি একটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে একটা জুনিয়র মেয়ের হাত চেপে ধরার লাইসেন্স আপনাকে কে দিয়েছে? এটা একটা পাবলিক স্পেস, আর আপনি এখন ক্রাইম করছেন। চাইলে এখনই ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য নাম পাঠাতে পারি ডিন অফিসার। ঈশা ধীরে ধীরে ফারিসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এবার লিলিও একটু সুযোগ পেয়ে ফারহানের পাশে গিয়ে বলল, স্যার জানেন, ও আমাদের ভয় দেখাচ্ছিল, ঈশাকে হুমকি দিল। ফারহান হালকা মাথা নাড়ল। আমি দেখেছি, শুনেছি। আপনারা দুজন একটু অফিস রুমে চলুন, একটু রিপোর্ট করতে হবে। এই ছেলেকে আর ছাড় দেওয়া যাবে না। হাবভাবে বোঝা যাচ্ছে র্যাগিংও করে। ফারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, ফুঁসছে, কিন্তু চারপাশে জমে যাওয়া ছাত্রছাত্রীদের ভিড় আর ফারহানের তীক্ষ্ণ চোখ দেখে সে শেষ পর্যন্ত কিছু না বলেই জ্যাকেটটা ঠিক করে দ্রুত হাঁটতে থাকে। ঈশা দীর্ঘ একটা শ্বাস ফেলল। ফারহান এবার নরম গলায় বলল, আপনি ঠিক আছেন? ঈশা শুধু মাথা নাড়ল। ফারহান চোখে একবার অন্য এক ভাব দেখা গেল। আর লিলি, সে ফিসফিস করে বলল, ঈশা, স্যারের এই আগমনের টাইমিংটা সিনেমার চেয়েও ভালো, জ্যোৎস্না। ঈশা আর কিছু বলল না, কিন্তু সে জানে আজকের দিনটা সে কোনো দিন ভুলতে পারবে না। আর ফারহানের সেই চুপচাপ দাঁড়িয়ে থাকা চেহারাটা মনে গেঁথে থাকবে। চুপি সারে তার ভেতরের ভয়গুলো একটু একটু করে গলে যেতে লাগলো। হঠাৎ করেই ফারহান ঈশার দিকে মাথা খানিক নামিয়ে খুব নিচু গলায় বলল, একটু দেখে শুনে মানুষ নির্বাচন করবেন মিস ইশানি। বিশেষ করে এসব ক্ষেত্রে এমন হেলাফেলা করলেও লাইফের আসল মজাটা পাবেন না। শুধু শুধু এমন ডাস্টবিনের সাথে সময় নষ্ট করে কেন নিজের অনুভূতি হারাচ্ছেন? সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন, নইলে প্রেম ভালোবাসার আসল অর্থ বুঝতে পারবেন না। ফারহানের কথাগুলো খুব নিচু গলায় বলা হলেও ঈশার কানে ঠিকই বাজল। ঠোঁট কাঁপল তার, কিচ্ছু বলল না, বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না যে। চোখ নামিয়ে নিল নিচের দিকে, অথচ মুখে তীব্র কিছু জবাব লুকিয়ে রেখেও যেন তা বের করলো না। তার ভেতরে যেন এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে। লিলি একটু দূরে দাঁড়িয়ে মুচকি হাসলো। সেও ফারহানের কথা শুনে অবাক হলো, ফিসফিস করে বলল, কেন যেন মনে হচ্ছে সিনেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ফারহান তার দিকে তাকালো না, শুধু ব্যাগের স্টেপটা কাঁধে তুলে একটু ঠিক করলো আর ধীরে সুস্থে প্রস্থান নিল। ঈশা মাথা নাড়ল ধীরে, রাগে দুঃখে খুব কান্না পাচ্ছে তার। আসলেই তো সে কোনো কারণ ছাড়া নিজের অনুভূতি নষ্ট করছে। কি দরকার নিজেকে মানসিকভাবে ভেঙে দেওয়া? ঈশার ভেতরে কোথাও খুব চুপচাপভাবে একটা গলাতেই যেন কেউ বলে উঠেছে, ডাস্টবিনে না, এবার নিজেকে ঠিক ঠিক জায়গায় রাখার সময় হয়েছে ঈশা, ঠিক জায়গার মানুষটার পাশে। বন্ধুমহলের কথা মিথ্যা হয়নি। ফারহান ভেবেছিল অরণ্য আর রাহুলের কথা বিফলে গিয়ে সে খুব একটা কারো নজরে পড়েনি, অথচ গরিবের কথা বাসি হলেও ফলে, তা এবারও হাড়ে হাড়ে প্রমাণিত হলো। ফ্ল্যাটে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল ফারহান। সময় পার করতে ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করতে রীতিমতো ঝড় উঠে গেল বেচারা ফারহানের ফোনে। ফেসবুকের নোটিফিকেশন অফ করা থাকলেও এতদিন ধরে দুর্ভিক্ষে থাকা ইনস্টাগ্রামের হঠাৎ চমকপ্রদ আগমন চমকে দিল ফারহানকে। বেশ ভয় নিয়ে কাপা হাতে ইনস্টাগ্রামে ঢুকতেই দেখা গেল প্রায় 100-র মতো মেসেজ, আর বরাবরের মতোই সবই মেয়ে। ফলোয়ার্সও বেড়ে দ্বিগুণ প্রায়। এসব যে ভার্সিটির স্টুডেন্টদের কেরামতি তা বুঝতে বাকি নেই। নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে ফারহানের, তবে আগে হলে এই বিষয়ে সে উপভোগ করলেও এখন তা করতে পারছে না। সত্যিই সে আড়ালে থাকতে চাইছে, কোনোভাবেই মানুষ নজরে পড়তে চায়নি সে। বেশ বিরক্তি নিয়ে ফারহান ফেসবুকে ঢুকেও একই অবস্থা দেখল। বিরক্ত হয়ে ফারহান ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিল, মনে মনে বলল, এই জন্যই তো কারোর সামনে আসতে চায়নি, কিন্তু চাইলে কি সবকিছু নিয়ন্ত্রণ করা যায়? আজই ঈশাকে ওইভাবে সামনে দাঁড়িয়ে ফারিসের মুখোমুখি হাতে দেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি ফারহান। কেউ একজন ওর সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর সেটাই হয়তো ফারহানের না দেখা থাকা নিয়মের বাইরে চলে গিয়েছে। পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল সে, এক হাতে কপাল চেপে ধরল, চোখ বন্ধ করলো। তবুও মনের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে একটা দৃশ্য। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফারহানের বুক চিরে, তারপর নিচু গলায় নিজের সাথেই বলে উঠল, আপনি না চাইতে আমার কাঁধে কিছু দায়িত্ব পড়ে গেছে ম্যাডাম, আর একবার দায়িত্বের ভার পেলে তা এড়িয়ে যাওয়া খুব বেশি কষ্টকর, কিন্তু অনুভূতিটাও কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যাচ্ছে না।
আর ফারহান এসব জানে ভালো করে, তাই সে এখন শুধুই চাইছে এই অযাচিত আলো থেকে নিজেকে আবার সরিয়ে নিতে। তবে দায়িত্ব কি সত্যি এত সহজে তার মাথা থেকে সরবে? ফারহান জানে উত্তরটা একেবারেই না। ফলের দোকানের সামনে লোক গিজগিজ করছে। হোস্টেলের আশেপাশে এই একটি ফলের দোকান সবচেয়ে বেশি ভালো, আর তাই শত কষ্ট হওয়ার সত্ত্বেও লিলি বা ঈশা এখান থেকেই সপ্তাহে 2-3 বার ফল কিনে। তবে বরাবরই এসব কেনাকাটার কাজটা ঈশা করে, কারণ ভালো মন্দ যাচাই বাছাই করে সঠিকটা কেনা এবং দাম দর করা এসবের ক্ষেত্রে ঈশা অনেক বেশি দক্ষ। যদিও ঠিক তার উল্টোটাই লিলি। তবে প্রতিবার নিজ ইচ্ছায় এসব কাজে আসা ঈশা আজ কোনো চুপ করে খাপটি মেরে ঘরের এক কোণে লুকিয়ে আছে তা জানা নেই লিলির। তবে বুঝতে পেরেছে মেয়েটার শরীর খারাপ, তাই লিলি নিজেই এসেছে ফল কিনতে। প্রায় 8 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফল কিনতে পারল লিলি। সবশেষে 2 হাতে ফলের ব্যাগ নিয়ে হোস্টেলের রাস্তা ধরে হাঁটছে সে। গরমে কষ্টে তার মুখটা কুঁচকে আছে। এমনিতেই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ফল কিনে সে হাঁপিয়ে উঠেছে। মাথার ঘাম পায়ে ফেলার এই অভিজ্ঞতা ওর জন্য একেবারেই নতুন কিছু না। তবু আজকেরটা যেন একটু বেশি কষ্টকর লাগছে। ঈশার অনুপস্থিতি তাকে খানিকটা অস্থির করে তুলেছে। মেয়েটা যে কি হলো, ফারিসের বিষয়টা নিয়ে বেশ চিন্তা করছে বোধহয়। তবে এমনটা হলে লিলি ঈশার কানের নিচে দুটো জুতার বাড়ি মারবে। কেন ঈশা ওই হারামির মতো ছেলের জন্য কষ্ট পেতে যাবে? এসব একদমই মেনে নেবে না লিলি। ফারিসের 14 গোষ্ঠী উদ্ধার করে বিড় করে গালি দিতে দিতে হাঁটতে থাকা লিলি হঠাৎ কোনো কিছুর সাথে জোরে সোরে একটা ধাক্কা খেল। তৎক্ষণাৎ লিলির হাতে ধরা ফলের ব্যাগ ছিটকে পড়ে গেল রাস্তায়। আপেল কমলা গড়িয়ে গড়িয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল। এমনিতেই এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে ফলগুলো কিনেছিল লিলি, তার উপর এইভাবে কেনা ফলগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে মাথায় রক্ত চড়ে গেল তার। হঠাৎ উত্তেজনায় চিৎকার করে বলে উঠল লিলি, এই আপনি চোখে দেখেন না? সামনের লোকটা ফোনে কথা বলছিল। আকস্মিক ঘটনায় সেও পুরো অপ্রস্তুত। তবে সোজা হয়ে ধীরে ধীরে মাথা উঠিয়ে লিলিকে দেখেই মানুষটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। লোকটার উচ্চতা লম্বা, গা ছমছমে চেহারা, কালো টি শার্ট আর ডেমিনের জিন্স পরা এক ধরনের গম্ভীরতা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে চোখে অন্য কিছু স্পষ্ট। রাহুলের কাছে থেকে ফারহানের ফেসবুক আর ইনস্টাগ্রামের বর্তমান করুণ অবস্থার কথা জেনে হাসতে হাসতে বিছানা থেকে পড়ে গেছিল অরণ্য। তাই প্রাণপ্রিয় বন্ধুকে আরেকটু খোঁচা মারতে তার বাড়ির দিকেই তাড়াহুড়া করে পা বাড়িয়েছিল সে। আর ফোন কানে রাহুলকে কল করতে গিয়েই বাঁধল বিপত্তি। লিলিকে দেখে মুখটা মিষ্টি করে সে খুব শান্ত গলায় বলল, দেখছিলাম, কিন্তু আপনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন। সরি, আমি বুঝতে পারিনি। ফলগুলো কুড়িয়ে দিচ্ছি। লিলির রাগ দ্বিগুণ হলো। ফল কুড়িয়ে দিবেন মানে? আরে আপেলগুলো তো ধুলে গড়াগড়ি খাচ্ছে। অরণ্য ঝুঁকে একে একে ফলগুলো তুলে একটা পরিষ্কার কাগজে মুছে দিতে দিতে বলল, আরে সুন্দরী রমণী, এত হাইপার হলে চলবে? ফলগুলো ধুয়ে নিলেই খাওয়া যাবে, বুঝলেন? ভুল করে এমন হয়েছে। ইটস ওয়াজ অ্যাক্সিডেন্ট। আমি ইচ্ছে করে নিচ্ছি, বলুন। অরণ্যের কথার ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে তাকালো লিলি। ছেলেটা কি তার সাথে ফ্লার্ট করছে? করলে করুক, তার কিছুই যায় আসে না। অরণ্য সব ফল আগের মতো ব্যাগে ঢুকিয়ে বলল, নিন, ফলগুলো ফেলে দিবেন না। আপেল যদি পাকা হয় তাহলে শুধু বাইরে ধুলো মুছে খেলেই হবে, ভেতরটা নষ্ট হয়নি। আপনি বায়োলজির স্টুডেন্ট নন, তাই হয়তো জানেন না। আপনার এত জ্ঞান না জানলেও চলবে। বিরক্ত কণ্ঠে বলে লিলি ফলগুলো চেক করতে থাকলো। অরণ্য একটু থেমে লিলির দিকে তাকালো। মেয়েটার গালের পাশে ঘাম জমে চিকচিক করছে, কপাল ভাঁজ করে লেগে আছে মেয়েটা। তবু কি অদ্ভুত সুন্দর লাগছে তাকিয়ে থাকতে। সে আবারও হালকা হেসে বলল, রাগের মাঝে আপনাকে দারুণ মানায় জানেন। আপনার রাগে কিউট একটা ব্যাপার আছে। এই যে নাক ফুলিয়ে কথা বলছেন, একেবারে শুদ্ধ কিউটনেশিন ওভারলোড। লিলি এবার সত্যিই রেগে বলে উঠল, আজব মানুষ তো। আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? লজ্জা করে না? অরণ্য কাজ ঝাঁকিয়ে খুব গম্ভীর মুখে বলল, একদম না। আমি তো এত সহজে কারো প্রতি দুর্বল হই না, কিন্তু আপনি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আর তাছাড়া আমি বিশ্বাস করি, প্রথম দেখাই মুগ্ধ হওয়া মানেই প্রেম নয়। প্রেম হতে হলে আরও 2বার দেখা হওয়ার প্রয়োজন। তবে আজকে এই ধাক্কাটা মনে থেকে যাবে।
এটা নিশ্চিত। লিলি মুখ ফিরিয়ে নিল, তবুও চোখে এক ঝলক অস্বস্তি নিয়ে বলল। ধাক্কাটা তো মনে রাখার মতো কিছু না। অরণ্য এগিয়ে এসে ধীর গলায় বলল। ওসব বাদ দিন। আচ্ছা, আপনার নামটা জানবো না? লিলি একবার তাকিয়ে আবার বলল। তাতে কি হবে? না মানে আপনাকে দ্বিতীয়বার খুঁজে পেতে সহজ হবে। একটা চোখ টিপে ফেললো অরণ্য। লিলি এবার থতমত খেলো, আঙুল উঁচিয়ে বলল। আপনি খুব বাজে ধরনের মানুষ। ধন্যবাদ। এটা এখনো কেউ এভাবে বলেনি। তবে বাজে হলেও আজকের ফলগুলো আপনাকে আমি ফেরত দিয়েছি ঠিকঠাক, তাই না? লিলি ফলের ব্যাগ শক্ত করে ধরল। থ্যাংক ইউ, আর সাবধানে হাঁটবেন। তারপর রেগে রেগে হাঁটতে শুরু করলো সে। অরণ্য পেছনে দাঁড়িয়ে হাসলো। নামটা জানতে পারলাম না, তবুও মিস ফললি। দেখা হবে আবার, আমার মন বলছে। বাঁকা হেসে অরণ্য ফোনটা আবারও কানে নিয়ে রাহুলকে বলল। দোস্ত, তুই যা বলেছিলি আজ আমি লাইভ প্রমাণ পেয়ে গেলাম। ভুল করে হলেও একদম পারফেক্ট ধাক্কা খেয়ে ফেললাম। তোর সামনে পাইলে চুম্মা দিতাম দোস্ত। রাহুল একবার ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে উঁচু হাঁক ছেড়ে ডাকলো। আবে ওই ফারহান, বাথরুম থেকে তাড়াতাড়ি বের হ ভাই। একটা ব্যাড নিউজ আছে, আমাদের অরণ্য লুচ্চা হয়ে গেছে। ঈশা বোনটি, মিষ্টি বোন আমার, কথাটা শোন একবার। আজ ভার্সিটিতে যাওয়ার কোনো দরকারই নেই ভাই। শুধু শুধু কেন জেদ করছিস বই? তৃতীয়বারের মতো লিলি অসহায় মুখে বলা কথাগুলো পাত্তা না দিয়ে হাতে ঘড়ি পড়তে শুরু করলো ঈশা। তাকে আজ ভার্সিটিতে যেতেই হবে। গত সপ্তাহে 2টো ক্লাস মিস দিয়ে তার যে ক্ষতিটা হয়েছে সেটা ভোলার মতো না। এমনকি ক্লাসের ম্যাম নিজে ডেকে নিয়ে গিয়ে তার নোটসগুলো ভালো করে পড়তে বলেছে। আর ঈশা নিজে নোট না তুললে অন্যের তৈরি নোটস দেখে পড়তে পারে না। এদিকে আজ লিলির হঠাৎ করেই পেট খারাপ। ভোর থেকে বাথরুমে যেতে যেতে তার অবস্থা মোটামুটি কাহিল। মাঝে মাঝে ইচ্ছে করছে বাথরুমে চেয়ার নিয়ে গিয়ে বসে থাকতে। সকালবেলা প্রতিদিন দুধ চা খাওয়ার জন্যই আজ লিলির এই অবস্থা। আর তাই সে ইচ্ছে ঈশার ভার্সিটিতে না গিয়ে তার কাছেই থাকুক। কিন্তু নিষ্ঠুর ঈশা লিলিকে ওষুধ খাইয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছে। ব্যাগে বই ঢুকিয়ে ঈশা লিলিকে সতর্ক করে বলল। দুপুরে ঔষধ খেয়ে নিবি, টেবিলে রাখা আছে। আর বেশি খারাপ লাগলে বিছানায় শুয়ে সিনেমা দেখ, স্যালাইন করে রেখেছি, খেয়ে ঘুমোতে পারিস। টাটা। বলেই প্রস্থান নিল ঈশা। বাইরে থেকেই দরজা লক করে চলে গেল ভার্সিটিতে। আর এদিকে লিলি ভীষণ রকম অসন্তুষ্ট হয়ে মনে মনে বিড়বিড় করে অভিশাপ দিল। ইসুর বাচ্চা, আমাকে রেখে চলে গেলি তো মনে থাকবে, এর ফল হাড়ে হাড়ে টের পাবি তুই। ঠিক তখনই বিছানা থেকে উঠে লিলি নিজেই নিজের মুখ দেখে আয়নায় কুঁচকে উঠল। মুখটা ফ্যাকাশে, ক্লান্ত, চোখের নিচে হালকা কালি। কী এক অবস্থা হয়েছে চেহারার। এসব ভাবতে ভাবতেই তার পেট মোচড় দিয়ে উঠল লিলির। সে ভো করে দৌড় দিয়ে বাথরুমের দিকে। সব কিছুর মাঝে একটাই অস্বস্তি, ঈশা ওষুধ, স্যালাইন, পানি এইসব গুছিয়ে রেখে গেছে। কিন্তু তবুও মনটা খারাপ লিলির, কারণ ঈশার থাকা মানেই তার পাশে কেউ থাকবে। একটু গল্প, একটু জেদ, আর সবচেয়ে জরুরি হলো ভরসা। বিছানায় এসে আবার শুয়ে পড়ল লিলি। কম্বলের নিচে নিজেকে গুটিয়ে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছাদের দিকে। তারপর ফোনটা হাতে নিয়ে ঈশার সাথে পুরনো কিছু মেসেজ কল করতে লাগলো। দুজনের মাঝে যত ঝগড়াই হোক না কেন, ঈশার প্রতি এই নির্ভরতা অটুট। তবুও অভিমান জমে রইল মনে। সে মৃদু হেসে বলল, ইসুরে, তোর বানানো দুধ চায়ের দোষে আমার এই অবস্থা, আবার তুই আমাকে ছেড়ে পালালি। তোকে না একটা ভয়ঙ্কর বুদ্ধি দিয়ে শাস্তি দিতে হবে। কিন্তু তখনই আবার পেটে মোচড় উঠল। আর লিলি মুখ কুচকে ফিসফিস করে বলল, আগে বাথরুমের পর্ব শেষ হোক, তারপরে ঈশা, তোর কপালে খাঁটি দুঃখ আছে। কম্বলের নিচে থেকে শুধু একটা হাত বের হয়ে এলো ঔষধের পাতা খুঁজে নিতে। আর মনের ভেতর রয়ে গেল একটাই চিন্তা, আজ যদি তার ক্রাশ প্রফেসর ফারহান অন্য কারো চোখে পড়ে যায়, তাহলে সে ইন্দুর মারার বিষ খাবে। এমনিতেই প্রথম দিনে ভার্সিটির অধিকাংশ মেয়েই এক দেখায় পাগল প্রায়। হঠাৎ এসব কথা মনে পড়তেই লিলি হেসে ফেলল। হ্যাঁ, অসুস্থ হলেও লিলির চঞ্চলতা একটুও কমেনি। আজ ভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগেই ঈশা সিদ্ধান্ত নিল লাইব্রেরিতে কয়েকটা বই নিয়ে নোটস তৈরি করবে। তাই ক্লাসে না গিয়ে সরাসরি লাইব্রেরির দিকে পা বাড়ালো সে।
নরম আলোয় ভেসে থাকা লাইব্রেরিতে পা রাখতেই ঈশা বুঝতে পারলো এই লাইব্রেরির সময় লাইব্রেরি একটু ফাঁকা থাকে। এখনও তাই তেমনও কেউ নেই। টেবিলের সারি জুড়ে কারো বসার চিহ্ন নেই। এক কোণে রাখা ডেস্কটপগুলোর মনিটরও নিস্তব্ধ। একরকম শুনশান পরিবেশে ঈশার বেশ ভালোই লাগে। ভেতরে ঢুকে লাইব্রেরির মাঝামাঝি টেবিলটাতে ব্যাগ নামিয়ে বই বের করে রাখলো সে। ধীরে ধীরে নিজের হাতে লেখা নোটস খাতা খুলে বইয়ের পৃষ্ঠা মিলতে মিলতে কাজ শুরু করে দিল। নিঃশব্দে কলম চলতে লাগলো পাতার ওপর, আর ঈশার চোখে মুখে ফুটে উঠল সেই একাগ্রতা। কিন্তু তার হয়তো জানা নেই, ঠিক তার ডান দিকে এক সারি পেছনের বেঞ্চে বসে আছে প্রফেসর ফারহান। কালো রিমের চশমা ফ্রেমে চোখ লুকিয়ে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মাঝে মাঝে চোখ তুলছে সামনের দিকে। ঈশার লেখা, তার বসার ভঙ্গি, এমনকি টুপটাপ চুল সরিয়ে খাতা দেখার মুহূর্তগুলো অজান্তেই তার নজরে চলে আসে। ঈশাকে লাইব্রেরির ভিতরে ঢুকতে লক্ষ্য করেছে ফারহান, কিন্তু কোনো এক কারণে নিজের উপস্থিতি বুঝতে দিল না সে। প্রথমে পড়ায় মন দিলেও অদ্ভুতভাবে নিজেকে বইয়ের ধরে রাখতে পারছে না ফারহান। হালকা এক মুগ্ধতা নিয়ে বসে থাকা মেয়েটার খোলা চুলের দিকে তাকিয়ে থাকা খানিকক্ষণ, তারপর নিজেকে আবার বইয়ে ফেরায়। প্রথমে ঈশা নিজের মতো করে কাজ করে গেলেও হুট করে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কিছু একটার। বইয়ের পাতা উল্টানোর শব্দে সতর্ক হলো ঈশা। ধীর সুস্থে ঘাড় কাত করে ডানে তাকাতেই ফারহানকে বুকশেলফের এক পাশে দাঁড়িয়ে বই পড়তে দেখে বিচলিত হলো ঈশা। সেই সময় ফারহানও চোখ তুলে এদিকেই তাকিয়েছে। তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে ঈশা তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিনয়ের সহিত মিনমিন করে বলল, সরি স্যার, আপনি এখানে আছেন জানতাম না। অ্যাকচুয়ালি নোটস করছিলাম, আপনার উপস্থিতি বুঝতে পারিনি। ফারহান বেশ স্বাভাবিকভাবে বলল, অলরাইট, লাইব্রেরি তো আপনাদের জন্য মিস ইশানি, আপনি নিশ্চিন্তে নিজের কাজ করতে পারেন। বিনয়ী ভাব নিয়ে আবারও বসে পড়ল ঈশা, কিন্তু একটা জিনিস সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। গতকাল থেকেই প্রফেসর ফারহান তাকে ঈশানি বলে ডাকছে। ঈশা চেষ্টা করছে নিজেকে বইয়ের পাতায় ফেরাতে, কিন্তু মন তার দিক থেকে সরে গিয়ে যেন পাশে দাঁড়িয়ে থাকা ফারহানের দিকেই টানছে বারবার। চোখের কোণে ঝাপসা ছায়ার মতো তার উপস্থিতি বুঝতে পারছিল সে, আর তার ভেতরের অস্বস্তিটাও ধীরে ধীরে বাড়ছিল। মাথার ভেতরে বারবার প্রতিধ্বনিত হচ্ছে ডাকটা। প্রথম দিকে ভেবেছিল মনে মনে শুনেছে, কিন্তু না। গতকালও ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়ার পর একবার তাকে ফারহান বলেছিল। আবারও ফারিসের সাথে ঝামেলাটার সময়ও মাথা নিচু করে বসে ঈশা চোখ গুজে পড়তে চাইল, কিন্তু মনে প্রশ্ন খচখচ করতে লাগলো। সবার নাম ধরে ডাকেন না তো স্যার, তাহলে আমাকে হঠাৎ ঈশা থেকে ঈশানি করে দিলেন কেন? এই নামে কেউ ডাকেও নামায়। নিজেই প্রশ্ন করে নিজেই কেঁপে উঠল সে। একটা সময় সাহস করে ঈশা আবার একটু তাকিয়ে দেখে। ফারহান বইয়ে চোখ রাখলেও দৃষ্টি যেন ভেতরে অন্য কিছুতে আটকে আছে। নিঃশব্দে তাকিয়ে আছে বইয়ের পৃষ্ঠার উপরে, কিন্তু পড়ছে না ঠিক মতো। দুজনের মাঝখানে যেন এক অদৃশ্য অথচ ঘন নীরবতা জমে উঠেছে। তারপর হঠাৎই ফারহান বই বন্ধ করলো, মাথা তুলে তাকালো ঈশার দিকে। ঈশা তাড়াতাড়ি চোখ ফুরিয়ে নিল, কিন্তু ততক্ষণে চোখাচোখি হয়ে গেছে। ফারহান হালকা গলায় বললেন, আপনি চমৎকারভাবে নোটস তৈরি করেন মিস ইশানি, আমি দেখছিলাম। ঈশার চোখ বড় হয়ে গেল। স্যার কখন নোটস করা দেখলো? এবার সে পুরোপুরি বিচলিত। আপনি দেখেছিলেন? মেয়েটাকে হতবাক হয়ে যেতে দেখে ফারহান হেসে ফেলল। শান্ত স্বরে বলল, হ্যাঁ, শিক্ষার্থীদের মনোযোগের জায়গাটা জানা প্রফেসরের দায়িত্ব। আর আপনি যদি নিজের নাম নিয়ে এত ভাবেন, তাহলে বলুন, ঈশা ডাকলে কি বেশি স্বাভাবিক লাগবে? পুরো নামে ডাকলে অস্বস্তি বোধ করছেন? ঈশা কিছু বলার আগেই সে চোখ নামিয়ে নিল। গাল দুটো লাল হয়ে উঠেছে তার। শিট, স্যার কথাটা বুঝে গেল কিভাবে? তার মুখে কি স্পষ্টভাবে অস্বস্তিটা ফুটে উঠেছে? তবে যতই যা বলুক না কেন, ফারহানের ডাকটা ঈশার ভালোই লেগেছে। ঠিকই তো, মেয়েরা যখন নিজেদের নাম কারো মুখে শুনে, বিশেষ করে সেই মানুষটা যদি একটু আলাদা হয়, একটু গুরুত্ববহ হয়, বা তার প্রতি সামান্য একটা টান থাকে, তখন সেই নামটাও যেন নতুন করে ধ্বনিত হয় মনে। নামটা তখন শুধুই পরিচয়ের শব্দ থাকে না, হয়ে ওঠে একরকম অনুভূতির উৎস। যখন কেউ একটা মেয়েকে সরাসরি তুমি না বলে তার নাম ধরে ডাকে, তখন মেয়েটা মনে মনে একটু থেমে যায়। মনে করে এই মানুষটা আমাকে ঠিকভাবে লক্ষ্য করেছে, আমার অস্বস্তিকে নাম ধরে চিনেছে।
বারবার বাথরুমে দৌড়াতে থাকা অসুস্থ লিলির অভিশাপ লেগে গেল ঈশাকে। ক্লাস শেষ হতে তখনও 20 মিনিট বাকি। ঠিক তখনই শুরু হয়ে গেল এক ভয়ানক প্রাকৃতিক পালাবদল। আকাশটা হঠাৎ করেই রং হারিয়ে ফেলল, গাঢ় ধূসর থেকে ঘন কালোয় পরিণত হলো। সূর্যের লেশ মাত্র নেই। গম্ভীরভাবে ঝিম ধরা আকাশটা চোখের পলকেই ফেটে পড়ল। আকাশের সমস্ত জামানো জলরাশি বৃষ্টিরূপে একসাথে পৃথিবীতে ঝাঁপিয়ে পড়ল। ঘন ঘন বিদ্যুতের চমক আর তার সাথে তাল মিলিয়ে বেজে উঠেছে আকাশের ফাটানো গর্জন। চারপাশ ঝাপসা হয়ে গেছে পানির পর্দায়। মেঘের তীব্র গর্জনের সাথে ঝোড়ো হাওয়ার এমন বৃষ্টি আসবেই কেন কল্পনা করেনি কেউ। বাতাসের তীব্রতা এতটাই যে জানালার কাঁচ কেঁপে উঠেছে প্রতিটা ঝাপটায়। গাছপালারা ধাক্কা খেয়ে একদিকে হেলে পড়েছে। মনে হচ্ছে আর একটু হলে শিকড় উপড়ে যাবে। সারাদিনের ক্লান্ত শিক্ষার্থীরা এমন আবহাওয়ায় মুহূর্তেই ছুটি পেয়ে হুড়হুড়ি করে ছুটে বেরিয়ে পড়ল। কেউ ভেজা শরীর নিয়ে দৌড়চ্ছে ছাতা খুঁজে, কেউ আবার ছাতা না পেয়ে ব্যাগ দিয়ে মাথা ঢাকছে। কিন্তু ঈশা, তার সমস্যা একটাই, সে এক্ষুনি বেরোতে পারছে না। বৃষ্টিতে একটুখানি ভিজলেই তার 7 দিনের জ্বর আসবে নিশ্চিত। তার উপর হোস্টেলের পথ এতক্ষণে ডুবে গেছে হাঁটু পানিতে। আর বাতাসের এমন গতি যে ছাতা নিয়ে চলার কথাও কল্পনা করা যায় না। তার উপর এত ঘন যে সামনে থাকা রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। লাইব্রেরির জানলার কাছে জলরাশি ধেয়ে এসে আছড়ে পড়ছে, আর ঈশা উদ্ভ্রান্ত চোখে তাকিয়ে আছে বাইরের দিক চেয়ে। আজ সে আর ফিরতে পারছে না। আর হয়তো ভাগ্যচক্র আজ সে একা না। অফিসিয়াল কিছু কাজে ফারহানও এতক্ষণ আটকে ছিল। কাজ শেষে গাড়ি বের করে ভার্সিটির গেট পার হতে গিয়ে সে লক্ষ্য করলো করিডোরে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ঈশার দিকে। কিছুক্ষণ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আঙুল নাড়াতে নাড়াতে কিছু একটা ভেবে নিয়ে গাড়ি ঘোরালো ফারহান। ঘন মেঘে ঢেকে থাকা আকাশের নিচে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা ঈশা হঠাৎই সামনে গাড়ির শব্দ শুনে চমকে তাকালো। তবে ভীষণ রকম বিস্ময় খেলো ফারহানকে গাড়ির ভেতর থেকে ইশারা করে ঈশাকে গাড়িতে উঠতে বলাতে। একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গিয়ে ঈশা বলল, স্যার, আমি বৃষ্টি কমলে নিজেই যেতে পারবো, সমস্যা নেই। ফারহান ভ্রুকুচকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, মিস ঈশানী গাড়িতে উঠবেন কিনা? চরম ভয়ঙ্কর লেভেলের ভয়াবহ হুমকি, যা যে কাউকে কাঁপিয়ে তুলতে যথেষ্ট। তাই ভয় পেল ঈশাও। ফারহান বেশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে ঈশার দিকে। মেয়েটা যদি কোনো ক্রমে তার অবাধ্য হয়, তাহলে গাড়ি থেকে নেমে ঈশাকে তুলে এনে গাড়িতে বসানোরও পরিকল্পনা মনে মনে করে ফেলল ফারহান। এমনিতেই বৃষ্টির বেগ বাড়ছে, এর মধ্যে ঈশার এমন হেয়ালিপনা কি ঠিক? ঈশা একদমই হতাশ। এমন নার্ভাসনেস থাকাও স্বাভাবিক। ভার্সিটির প্রফেসরের গাড়িতে তাকে লিফট নিতে হবে এই বৃষ্টি ভেজা মৌসুমে, তাও আবার প্রফেসর ফারহান আহমেদ। বাপ রে! এই বিষয়ে ভার্সিটির সিনিয়র আপুরা জানতে পারলে ঈশার র্যাগিং খাওয়া বেশ সম্ভাবনা রয়েছে। কারণ আজ ঈশা খবর পেলেও সেকেন্ড ইয়ারের আপুরা চরম লেভেলের ক্রাশ খেয়েছে ফারহানের উপর। আবার কাল নাকি থার্ড ইয়ারের একটা আপু প্রপোজ করারও সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে ঈশা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবে বৃষ্টির মধ্যে নিরিবিলি রাস্তায় একা যাওয়া যে ঈশার পক্ষে সম্ভব নয় তা সত্যি। এই মুহূর্তে ঈশা নিজেই উপলব্ধি করতে পারছে যে লিলির কথা শুনে তার আজ ভার্সিটি মিস দেওয়া উচিত ছিল। আহারে লিলি, বেচারিকে ইগনোর করে তা নিজেরই লস হলো ঈশার। অনেকক্ষণ আকাশকুসুম কল্পনার শেষে সে শেষবারের মতো কিছু বলার জন্য আঙুল নাড়ালো। তক্ষুনি ফারহান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, সামনে একটা এক্সাম হবে আপনাদের, তাই না? সেই এক্সামে আপনি বোধহয় ইংরেজিতে বড় সড়ো একটা ডাব্বা মারবেন। সে চমকে উঠল। আচমকাই গালে হালকা চড় পড়েছে, তবে সেটা শব্দ ছাড়া। ফারহানের কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি আর কথার ভেতরের ব্যঙ্গ যেন একদম মাঝখানে কেটে বসেছে ঈশার আত্মসম্মানে। তার গাল আর নাকজোড়া রক্তিম হয়ে উঠল মুহূর্তেই। ফারহান তাকে এক্সামে ডাব্বা দেওয়ার হুমকি দিল। সে কি? এমন হলে তো মহাবিপদ। না মানে আমি আসলে... গলা শুকিয়ে এলো ঈশার। অজান্তেই তার দৃষ্টি মাটির দিকে। বৃষ্টির ছাট ভেজা চুল গালের পাশে লেপটে গেছে। দাঁড়িয়ে থাকা ঈশা যেন ক্রমেই ছোট হতে লাগলো নিজের চোখেই। কিন্তু ফারহান স্থির, গাড়ির দরজা খোলা রেখেই বসে আছে ড্রাইভিং সিটে। অপেক্ষা করছে মেয়েটা তার সাহসিকতা গুছিয়ে কিছু বলুক।
মারাত্মক ভয় পেয়েও তার মুখে ভয়ের ছাপ না রেখে ঈশা একবার হাসি মুখে বলতে লাগলো, আসলে স্যার আমার ইংরেজিটা খুব খারাপ না, একটু সহযোগিতা করলে পারবো। আর আমি আসলে একটু সময় নিচ্ছিলাম আপনার প্রস্তাবে। হয়েছে কি, আমি তো ফার্ম গেটের ওই দিকটায় থাকি, আর আপনিও তো উত্তরাতে, তো অনেক দূরে আমার হোস্টেল। আপনি অত দূর এই বৃষ্টির মধ্যে কেন কষ্ট করে যাবেন, তাই আর কি। ফারহান তখনও চোখ সরায়নি। চোখে ব্যঙ্গ নেই, তবে এক ধরনের চাপা কৌতুক খেলে যাচ্ছে চোখের কোণে। এক ভ্রু উঁচিয়ে ও শুনে যাচ্ছে ঈশার কথা। মেয়েটাকে এত ভাবনা চিন্তা করতে কে বলেছে, তাই ভেবে পায় না ফারহান। গাড়ি ফারহানের, গাড়ি চালাবে ফারহান, কষ্ট হবে ফারহানের, আর চিন্তায় মরে যাচ্ছে মিস ঈশানী সরকার। আশ্চর্য বিষয়। ফারহানের বলতে ইচ্ছে হলো, আমি কি আপনার শাশুড়ির ছেলে যে আপনাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে? মেয়েটাকে লজ্জা দিতে চায় না দেখে কথাটা চেপে অন্যদিকে মুখ করে ছোট গোল করে দীর্ঘশ্বাস ফেলল ফারহান। গম্ভীর মুখ করে বলে উঠল, ভেবে নিলেন হয়েছে? তাহলে উঠুন। আর হ্যাঁ, ওভার থিঙ্কিং ইজ আ ভেরি ব্যাড কোয়ালিটি। গিভ আপ দিস ব্যাড থিং। গট ইট? নাও কাম, গেট ইন টু দ্য কার। দরজা বন্ধ করতে হবে না, আমি দিচ্ছি। ঈশা কেমন যেন চুপচাপ হয়ে গেল। হঠাৎ করেই চোখ শুরু হয়ে এলো তার। কিছু একটা ঘাপলা আছে যেটা কেউই ধরতে পারছে না, কিন্তু ঈশা মনে হয় একটু একটু পারলো। সে ধীরে ধীরে গাড়ির দিকে পা বাড়ালো। ভেজা পায়ের স্যান্ডেল কাদায় কচমচ শব্দ তুলছে। দরজা ধরে গাড়িতে উঠতে না উঠতেই ফারহান সত্যিই দরজাটা বন্ধ করে দিল নিজের হাতে। তারপর গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলো। গাড়ি চলতে শুরু করলো। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়তে চলছে, আর ভেতরে একটা নিঃশব্দ উত্তেজনা, যা জন্ম দিয়েছে একটি ডাকনাম, মিস ঈশানী। সরকার পরিবারের সদস্য হয়ে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারে সাইমা? একটুও লজ্জা করো না? মাথায় কি এতটুকু কমন সেন্স আসলো না? মাহফুজা সরকারের গর্জনে কেঁপে উঠল পুরো বাড়ি। পিচ রঙের শাড়ি পরিহিত প্রায় 50-এর কাছাকাছি বয়সী নারীটির মুখমণ্ডল দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা দাম্ভিক ও গম্ভীর। কিন্তু তার সামনে থাকা সামায়রা নামক 15 বছরের কিশোরীর চোখে এক আকাশ দুঃখ। পানিতে টইটুম্বুর চোখগুলো তুলে ভেজা আঁখি পল্লব ঝাপটিয়ে সে কাপা গলায় বলে উঠল, আমি যাকে ভালোবাসি মম, আই লাভ হিম। এবার আর ধৈর্য রাখতে পারল না মাহফুজা সরকার। তার মুখ তখন আগুন জ্বলছে, ঠোঁট কেঁপে উঠেছে ক্রোধে, চোখ লাল রক্তিম রেখা, আর কপালে রীতিমতো শিরাদণ্ডায়মান। এক মুহূর্ত সময় নিল না তিনি। নিজের রাগকে সামলে নিতে চাইছেন, কিন্তু পারলেন না। একটা বজ্রপাতের মতো গাল বরাবর চর বসালো মেয়েটার গালে। মুহূর্তেই মুখ ঘুরে গেল সামাইরার। এত চুল এলোমেলো হয়ে ঝুলে পড়ল মুখের একপাশে। গালজোড়া লাল হয়ে উঠল। এক লহমায় আগুনের আঁচ লেগেছে যেন। সামাইরা চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। না কাঁদছে না কিছু বলছে, শুধু ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরে রেখেছে। মাহফুজা এবার হালকা কাঁপছে, কিন্তু সেটা আবেগ নয়, রাগের তীব্রতায়। জ্যাক, ওই ছেলেটার নাম মুখে আনতে লজ্জা হওয়া উচিত তোমার। সরকার পরিবারের সম্মান, রেওয়াজ, নীতি সবকিছু মাটিতে মিশিয়ে দিতে চাও তুমি? এই বয়সেই প্রেম, তাও এক বিদেশি ছেলের সাথে? এসব করতে বিদেশে রয়েছো? হ্যাঁ, শুধু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সুইজারল্যান্ড থেকে আজ পর্যন্ত দেশে ফিরিনি। শেষে কিনা ছি। সামাইরা কাঁদছে না। সে ধীরে ধীরে চোখ মেলে তাকালো তার মায়ের দিকে। সেই চোখে ভয় নেই, দুঃখ আছে, কিন্তু তার থেকেও বেশি কিছু, একরোখা বিশ্বাস, এক অনমনীয় দৃঢ়তা। কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থেকে সামাইরা ফুপিয়ে কেঁদে ফেলে। ঢোক গেলে সে বলে উঠল, তোমার এই অতিরিক্ত নীতি নৈতিকতার কারণে ড্যাড তোমায় ছেড়েছে মম। আমি এখন বুঝতে পারি ড্যাড যা করেছে বেশ করেছে। আমারও উচিত ছিল আপুর মতো ড্যাডের সাথে চলে যাওয়া। মাহফুজা সরকার স্তব্ধ হয়ে গেলেন। এক মুহূর্তে যেন তার কানকে কথাগুলো পৌঁছলো না। তারপর ধীরে ধীরে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে গম্ভীর মুখে লেগে থাকা দাম্ভিকতার আচরণ যেন এক ঝটকায় খুলে গেল। চোখের কোণে টোল পড়ল, ঠোঁট কেঁপে উঠল সামান্য। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন তিনি। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। নিঃশব্দে ঝরে পড়েছে মানসিক দূরত্বের দীর্ঘশ্বাস। মায়ের সামনে দাঁড়িয়ে থাকা সে 15 বছরের কিশোরী এখন আর ছোট নয়। তার চোখে যেন তীব্র সত্যি ধরা পড়েছে।
সেটার সামনে মাহফুজা হয়তো এই প্রথম অসহায় বোধ করলেন, কিন্তু তিনি নিজেকে হারাতে চান না। পরক্ষণেই আবার মুখ শক্ত করলেন, তবে এবার গলায় আর সেই আগের দম্ভ নেই, একটা ব্যর্থ আত্মরক্ষার ছাপ। তোমার মতো বেয়াদব মেয়ে তুমি তো আসলে আমার মেয়ে বলারই যোগ্য না। তুমি জানো না কি বলছো? কিচ্ছু জানো না তুমি। না জেনে সব আজে বাজে কথা বলবে না সাইমা। আর তোমার ড্যাডকে কি ভালো মানুষ মনে করো? এতগুলো বছরে একবারও খোঁজ নিয়েছে তোমার? তুমিও তো আপুর কোনো খোঁজ নাওনি আজ পর্যন্ত মম। কথাখানা বলেই মাথা নিচু করে ফেলল সামাইরা। তার চোখে পানি, কিন্তু তার ভেতরে রয়ে গেছে এক স্থির সিদ্ধান্তের ছাপ। হয়তো আজই না, কিন্তু খুব শীঘ্রই সে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যার শুরু হয়েছে এই চর আর সেই কথাগুলো দিয়ে। মাহফুজা সরকার এবার এগিয়ে গেলেন সামাইরার দিকে, এরপর শক্ত চোখে তাকিয়ে বললেন, তোমার বাবা একটা চরিত্রহীন বাজে মানুষ ছিল সাইমা। সে একজন পিশাচ। আর তোমার বড় বোন ছিল তারই অন্ধভক্ত। এই কারণে ওকে ওই লোকের কাছে যেতে দিয়েছি। কিন্তু ছোটবেলায় তুমি আমায় অনুসরণ করতে, ঠিক এই কারণেই তোমায় আমার কাছে রেখেছি। নইলে চরিত্রহীন মানুষের রক্ত নিজের কাছে রাখার কোনো ইচ্ছে ছিল না আমার। শুধুমাত্র তোমার জন্যই আমি আজ পর্যন্ত নতুন সংসার করিনি। তোমায় মানুষ করেছি, তোমার জন্যই বেঁচেছি। আর ছোট থেকে আমার কাছ থেকে দিন শেষে যদি তুমি তোমার বাবার মতোই ভুল পথে যাও, তাহলে কিছু করার নেই আমার। কারণ রক্তের টান বড় টান। নিজের বাপের মতো হওয়ার সম্ভাবনা হয়তো রয়েছে তোমার। সামাইরা হঠাৎ করে চোখের পানি মুছে ফেলে কিছুটা রাগী ভঙ্গিতে বলল, আমার মাঝে মাঝে তোমার কথা বিশ্বাস হয় না মম। ছোট থেকে যে মানুষটাকে ছবিতে দেখেছি, তাকে দেখে কখনো আমার তোমার বাসায় বিশ্বাস মনে হয়নি, বরং নিষ্পাপ মনে হয়েছে জানো। আমি খুব করে চাই অন্তত একবার ড্যাডের সাথে আমার দেখা হোক। আমিও দেখতে চাই তিনি কেমন। মাহফুজা সরকার এবার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার চোখে কাটার মতো বিঁধল সামাইরার শেষ কথাগুলো। নিষ্পাপ, ড্যাড, দেখতে চাই, এই শব্দগুলো ধারালো ছুরির মতো এসে বসল হৃদয়ের পুরনো ক্ষতে। তিনি হঠাৎ করে পিছিয়ে গিয়ে সোফায় বসে পড়লেন। মুখের পল্লব ফ্যাকাশে, কপালের ভাঁজ আরও গাঢ়, গলার স্বর নিচু কিন্তু গভীর কষ্টে ডুবে আছে। তুমি জানো না সাইমা, তুমি কিছুই জানো না। ওই মানুষটা শুধু তোমার বাবা ছিল, আমার নয়। আমার জীবনে সে ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন, যার হাত থেকে পালাতে আমায় জীবন দিতে হয়েছে। আমি কখনো চাইনি তোমার শৈশব বিষে ভরে উঠুক বলেই তোমায় সব বলিনি। এক মুহূর্ত চুপ, দুজনের মাঝখানে জমানো বাতাসটা আরও ভারী হয়ে উঠেছে। আমি চাইনি তুমি ওর মতো হও, কিন্তু এখন তুমি তার সঙ্গে দেখা করতে চাও। তুমি কি বুঝতে পারছো না আমি কি থেকে তোমায় বাঁচাতে চেয়েছি? আর তোমার বড় বোন নিজ থেকে কুড়ালে পা দিয়েছিল। এতে আমি কি করতাম? তোমার বড় বোনকে এই কারণে আমি কখনো খোঁজার চেষ্টা করিনি। সামাইরা এবার ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে গেল, কাঁধ দুটো শক্ত করে দাঁড়িয়ে বলল, তুমি হয়তো রক্ষা করতে চেয়েছিলে, কিন্তু আমাকে আদারে রেখেছ মম। আমি জানি না আমার বাবা কেমন, কিন্তু জানতে চাই, দেখতে চাই আমার নিজের মতো করে। যদি সে সত্যি পিচাস হয়, আমি নিজেই ফিরব না কখনো। কিন্তু যদি না হয়? বাকিটা বলল না সামাইরা। অভিজ্ঞ মাহফুজা সরকার বুঝে নিলেন নিজে থেকেই। বাঁকা হেসে অন্যদিকে ফিরলেন তিনি। মনে মনে দোয়া করলেন এই অতীত যেন সামনে এত তাড়াতাড়ি না আসে। গাড়ি চলছে। বাইরের দুনিয়া মনে হয় একটা বিশাল জলপ্রপাতের নিচে চাপা পড়ে গেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো ডালপালা তীব্র বাতাসে দুলছে অস্থির হয়ে। ওয়াইপার নিরন্তর ছলছল করছে, তবুও ঝাপসা কাছে ঠিকমতো দেখা যাচ্ছে না কিছুই, এতটাই বৃষ্টি। গাড়ির ভেতরে সব চুপচাপ, নিস্তব্ধতাও এক ধরনের ওজন থাকে এখানে, তা টের পাওয়া যাচ্ছে। শুধু গাড়ির ভেতরের হালকা হিটার চলার শব্দ আর বাইরে ছাট ছাট বৃষ্টি থেমে থেমে ধাক্কা দেওয়ার শব্দ। ফারহানের মুখ থমথমে, চোখ দুটো সামনের রাস্তার দিকে নিবদ্ধ, কিন্তু তার মন যেন অন্য কোথাও। তার ঠোঁটের কোণায় হালকা চাপা একটি রেখা, যেটা হয়তো ঠোঁটের কোণ একটু বাঁকানোর চেষ্টায় ভেঙে পড়েছে। তার হাতের আঙুলগুলো স্টিয়ারিং হুইলে অন্যমনস্ক ভঙ্গিতে হালকা চাপ দিচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে লোকটা গম্ভীর, কিন্তু একদম ফাঁকা না। ভেতরে অনেক কিছুই আছে যা বলা হয় না, শুধু দেখা যায় অল্প কিছু চোখে আর ইশারা।
সে এখন জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। বাইরের দিকে তাকিয়ে থাকলেও তার চোখে সেই দৃষ্টি নেই। সে ভাবছে, ভীষণভাবে ভাবছে। কিছু একটা তার মাথায় এসে টোকা দিচ্ছে। ঈশা অনুভব করতে পারছে আজকের দিনের প্রতিটি মুহূর্ত যেন এক একটা ধাঁধা। ফারহান আহমেদ নামক মানুষটা নিজেই একটা সমাধানহীন প্রশ্নপত্র, যার প্রতিটি প্রশ্নে লুকিয়ে আছে নতুন কিছু, অজানা কিছু। ঈশার হৃদয়ে একটা অচেনা স্পন্দন তৈরি হচ্ছে। এমন অনুভূতি আগে কখনো হয়নি, না ভয় না আনন্দ, ঠিক কি বলবো একে। গাড়ির ভেতরে নীরবতা ভেঙে দেয়নি কিউই, কিন্তু সেই নীরবতাই যেন সবচেয়ে বড় কথোপকথন হয়ে আছে দুজনের মাঝখানে। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বেশ অনেকক্ষণ চিন্তাভাবনার ছেদ ঘটিয়ে তড়াক করে ড্রাইভিংয়ে মনোযোগী ফারহানের দিকে তাকালো ঈশা। বেশ অনেকক্ষণ চোখের পলক না ফেলেই চোখ সরু করে তাকিয়ে থাকলো সে। চোখের মনি ফারহানের মুখমণ্ডল থেকে নেমে বুকের কাছে গিয়ে ঠেকল। ঈশা খুব মনোযোগ দিয়ে শার্টে জড়ানো ফারহানের চওড়া বুকের দিকে তাকিয়ে আছে। উপরের বোতাম দুটো খোলা থাকলেও ঈশা কেন যেন আফসোস করলো আরও 2-3টে বোতাম খোলা নেই কেন, থাকলে বেশ ভালো হতো। কি দেখছেন মিসেস সানি? কিছু খুঁজছেন বুঝে? ফারহানের কথায় হুঁশ ফিরে আসে ঈশার। তড়িৎ গতিতে সে চোখ সরিয়ে নেয়, সামনে তাকালো। ইস, ফারহান মনে হয় বিষয়টা খেয়াল করেছে, কিন্তু করার কিছুই নেই। ঈশা মোটেও এমন নির্লজ্জ নয় যে অমন দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকাবে। তবে কিছু একটা আসলেই সে দেখার চেষ্টা করছিল। ফারহানের শার্টের বোতাম আর 2-1টা খোলা থাকলে সে দেখতে সক্ষম হতো, কিন্তু ওয়েট, ফারহান কিভাবে জানলো এটা? ঈশা এবার হতবাক হয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি কি করে বুঝলেন যে আমি কিছু খুঁজছিলাম? এদিকে না তাকিয়ে ভ্রুকুচকে ফারহান বলল, আসলে খুঁজছিলেন কিছু? ঈশা ভ্যাবাচেকা খেয়ে দুদিকে মাথা নাড়ল। না তো কিছু না। বাঁকা হাসলো ফারহান। গুড, কিছু না খুঁজে উত্তম। ঈশা এবার কৌতুক দমাতে না পেরে মিনমিন করে বলে উঠল, আচ্ছা স্যার, আমাদের কি আগেও কখনো দেখা হয়েছে? আমি কি চিনি আপনাকে? ফারহান তৎক্ষণাৎ গাড়িটা কষে ব্রেক করলো। অপ্রস্তুত থাকায় চমকে গেল ঈশা, তবে সিট বেল্ট পরায় রক্ষা পেল। এভাবে হুট করে গাড়ি থামাতে ঈশা ভ্রু কুচকে তাকালো ফারহানের স্টিয়ারিংয়ে ডান হাতের কোণে রেখে হেলান দিয়ে বলে উঠল, আপনি আমায় চেনেন কিনা তা আমি কিভাবে বলবো মিসেস সানি? এ কেমন আজগবি কথাবার্তা। আর আমাদের আগে দেখা হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। জাস্ট একবার রাস্তা উঠে গিয়ে পড়ছিলেন তখন, আবার সিঁড়ি দিয়ে ওঠার সময় পেস্টে গিয়েছিলেন, তখন আর ক্লাসের সময়। এছাড়া আর কখনো দেখা হয়নি আমার জানা মতে। ঈশার ঠোঁট ভিজিয়ে মাথা নাড়ল। ও, ফারহান সন্দিহান কণ্ঠে শুধালো, কেন, আমায় কি চেনা চেনা লাগছে? এবার ঈশা নড়ে চড়ে বসে বেশ আগ্রহের সাথে বলল, জি স্যার, একটু চেনা চেনা লাগছে, কাজ থেকে আরও বেশি। কোথায় যেন দেখেছি আপনাকে, কিন্তু মনে পড়ছে না কিছুতেই। ফারহান বাঁকা হেসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। বৃষ্টির বেগ সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আজ বোধহয় সারা রাতি বৃষ্টি হবে। মেঘের গর্জনে কেঁপে উঠেছে পুরো পরিবেশ। তবে খারাপ আবহাওয়া হলেও এই আবহাওয়া স্নিগ্ধ মনে হলো ফারহানের। আপনার বৃষ্টি পছন্দ মিসেস সানি? হঠাৎ করা প্রশ্নে চমকে গেল ঈশা। নিজেকে সামলিয়ে কিছুক্ষণ জানালা দিলে বাইরে ঝোড়ো আবহাওয়া দেখে মিষ্টি হেসে বলল, খুব বেশি পছন্দ। ফের পাল্টা প্রশ্ন ফারহানের। ভিজতে ভালো লাগে? এবার মাথা নামিয়ে মিনমিন করে ঈশা বলল, কি আসলে জি, মাঝে মাঝে খুব ভালো লাগে। তাহলে এখন ভিজছেন না কেন? ভ্রু কুচকে প্রশ্নটা করে ফারহানের সরু চোখে তাকিয়ে ঈশার দিকে। ঈশা রীতিমতো অবাক হয়ে বলল, এখন? ফারহান কিছু না বলে গুনগুন করে গিয়ে উঠল। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, আজ স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী, এলো মেঘে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী,
আজ ভিজতে ভালো লাগে, শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। তৎক্ষণাৎ আকাশে বাজ পড়ার সাথে সাথে বড়সড় বাজ পড়ল ঈশার মাথায়। ফারহানের গুনগুন করে গাওয়া গানটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ঈশা চমকে গিয়ে তাকিয়ে রইল ফারহানের দিকে। ওর এমন হতবাক দৃষ্টি থেকে ফারহান ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি হয়েছে। ঈশা এবার তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে স্যার, লিলি খুব অসুস্থ। আমাকে একটু কষ্ট করে দ্রুত হোস্টেলে রেখে আসলে উপকৃত হতাম খুব।